প্রিয় দর্শক, পাবলিক কনসেপ্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মির্জা হুমায়ুন। আমরা নিয়মিত সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গুণীজনদের সঙ্গে কথা বলে থাকি, টক শোর আয়োজন করে থাকি। আজকে একজন অনেক বড় গুণীজনের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। আজকের সমসাময়িক এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো তরুণ প্রজন্মের অস্তিত্ব সংকট এবং ডিপ্রেশন। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত বাংলাদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ বিদ্যাপীঠ, আমাদের দেশের প্রাণের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর রেবেকা সুলতানা। আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন তরুণ লেখক, কবি এবং সাংবাদিক মনিরুল ইসলাম। আহ আমি চলে যেতে চাই। শ্রদ্ধেয় ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হুমায়ুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। এবং আমরা আশা করি যে এই ধরনের অনুষ্ঠান যদি ঘন ঘন হয়, বা আমরা যদি যে কোনো মিডিয়া থেকে এই জিনিসগুলোকে প্রচার করতে পারি বা সচেতন করতে পারি দেশের যে কোনো কিছুকে, যে কোনো মানে বয়সের লোকজনদের, তখন কিন্তু আমরা এই যে তরুণ যারা, তারাই কিন্তু মূলত একটি দেশকে আসলে তুলে আনে। তো এই জিনিসগুলো যদি বারবার আলোচনা হয়, তখন যে বিষয়টি উঠে আসে সেটি হলো যে একটা দেশের একেবারে শক্তিশালী যে মেরুদণ্ড, তারা আসলে দেশটাকে কিভাবে লিড দিতে পারে সেটা কিন্তু উঠে আসে। এবং এখান জি থেকে ম্যাম। যেমন জি, জি। আমি আবারও আপনার কাছে আসবো। ওকে, প্রিয় দর্শক, মূলত তরুণরাই আমাদের প্রাণ, তরুণরাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ, তরুণরা দেশ গড়ার লক্ষ্যে সবসময় কাজ করে থাকে, গণ্য ভূমিকা পালন করে থাকে। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন, 66 এর 6 দফা আন্দোলন, 69 গণ আন্দোলন, 89 এর গণ অভ্যুত্থান, সবসময় আমরা দেখেছি তরুণরাই এই দেশের জাতি চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। শুধু আমাদের দেশ নয়, গোটা পৃথিবীতেই তরুণরাই মূলত মেধাবী। একটি দেশকে সমৃদ্ধশালী করার জন্য তরুণদের ভূমিকা অগ্রগণ্য। জনাব মনিরুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আহ মনিরুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনি জি, আনমিউট আপনাকে করে নিন। শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা আমাদের এই প্রোগ্রামটি দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে দেখছেন, আমাদের শ্রদ্ধেয় অতিথি যারা রয়েছেন তাদের কাছে যে কোনো প্রশ্ন করতে পারেন। আমরা চলে যেতে চাই প্রথমেই ডক্টর রেবেকা সুলতানা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি শ্রদ্ধেয় শিক্ষকের কাছে চলে যেতে চাই, যিনি রয়েছেন অনেক কষ্ট করে হলেও আমরা তাকে পেয়েছি, কারণ উনি একজন গুণীজন শুধু নয়, অনেক ব্যস্ত মানুষও। আমি প্রথমে চলে যেতে চাই শ্রদ্ধেয় শিক্ষিকা, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর রেবেকা সুলতানার কাছে। ম্যাম, আপনার কাছে একটি প্রশ্ন, সেটি হলো কেন তরুণ প্রজন্ম অস্তিত্ব সংকটে ভুগছে আর কি কি কারণে রয়েছে বলে মনে করেন, আমি সেটি আগে আপনার কাছে জানতে চাই। আসলে একটি সুন্দর একটি টপিকস নির্বাচন করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। এবং এই টপিকসটির সাথে আমি আগেও পরিচিত ছিলাম, কিন্তু এই টপিকসটি সম্পর্কে বলতে হলে প্রথমে আমাদের জানতে হবে আসলে তরুণ কারা। তরুণ হলো অর্থাৎ জাতিসংঘের সংজ্ঞায় যাদের বয়স হলো 15 থেকে 29, তাদেরকে মূলত তরুণ বলা হয়। এবং এই তরুণের সংখ্যা টোটাল পৃথিবীতে কিন্তু 180 কোটি। আর বাংলাদেশের 17 কোটি জনসংখ্যার মধ্যে 1/3 কিন্তু তরুণ। তার মানে কি, বাংলাদেশের যে জনশক্তি, তার মধ্যে যারা তরুণ তারাই কিন্তু বেশি আমাদের মধ্যে পদচারণা করে। এবং 2040 পর্যন্ত এদের কমে যাওয়ার সম্ভাবনা খুব একটা বেশি নেই। কাজেই একটা দেশকে দ্রুত গতিতে ইকোনমিক পাওয়ারে ওঠার জন্য, বা কোনো একটা বিষয়ে স্ট্রাগল করার জন্য, বা কোনো একটা জায়গায় সমৃদ্ধি আনার জন্য যে কাজটি দরকার বা যাদের শক্তি দরকার, সেটি কিন্তু আমাদের ভরপুরভাবে আছে। কিন্তু আজকের যে টপিকসটি, যে তাদের যে অস্তিত্বের সংকট কেন এবং তাদের মধ্যে কেন হতাশা আসে আর কি, এবং তাদের ফিউচারটা কি এই ক্ষেত্রে, মূলত তরুণ বিষয়টা আমরা বুঝলাম। আর সংকট বিষয়টা কি? সংকট হলো এমন একটি পরিস্থিতি বা ঘটনা যা একটি অস্থির এবং বিপজ্জনক বিষয় বা সময়। মানে এটি হলো এটাকে বলা হয় সংকট, যা আমাদেরকে একটি খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যায়। বা যাদেরকে সংকটের কথা বলা হয়, তারা একটি খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যায়।
সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু এখানে অস্তিত্বের সংকট তরুণের বলা হয়েছে, কাজেই অর্থাৎ যে কোনো কিছুর অস্তিত্ব যখন হুমকির মুখে থাকে তখনই তাকে বলা হয় অস্তিত্বের সংকট। অর্থাৎ তাদের তাদের যে জায়গায় থাকার কথা বা তাদের যেমন থাকার কথা বা তাদেরকে যেমন পার্টিসিপেট করার কথা সেরকম তারা করতে পারছে না। অর্থাৎ তাদের সঠিক যে অস্তিত্বটি বা তাদের যেভাবে এগিয়ে যাওয়ার কথা বা তাদের যেরকম সঞ্জীবনী শক্তি থাকার কথা সেই ধরনের সঞ্জীবনী শক্তি আসলে তাদের মধ্যে দেখা যাচ্ছে না। এটাকে বলা হয় আসলে মূলত যে অস্তিত্বের সংকট। অর্থাৎ তাদের সব আছে কিন্তু তারা কিন্তু নিজেদের খেই হারিয়ে ফেলছে। অর্থাৎ তারা সবসময় মনে করছে যে তাদের দ্বারা কিছুই হচ্ছে না বা বাংলাদেশে বসে তার কিছু হবে না বা সেজন্য একেবারেই নিস্তেজ হয়ে গেছে, এরকম একটা বিষয়। তো এর পিছনে অনেকগুলো কারণ আছে। তো সে কারণগুলো যদি আমি ব্যাখ্যা করতে যাই, সে কারণগুলোর মধ্যে প্রথমে হলো বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টি, মানে আমরা যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটেই কথাগুলো বলছি, অর্থাৎ বর্তমানে মূলত বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে তাদের মধ্যে কিন্তু বেকারত্বের সংখ্যা থাকে অনেক বেশি। যেমন দেখা গেছে যে যারা কোনো পাশ করে না, অর্থাৎ যারা মোটামুটি অশিক্ষিত বা অল্প শিক্ষিত, তাদের বেকারত্বের হার কিন্তু 1%। আর যারা উচ্চ প্রতিষ্ঠান থেকে পাশ করে এবং তারা দেখা গেছে যে অনেক বড় ডিগ্রি নেওয়ার পরেও তাদের কিন্তু বেকারত্বের হার 12%। এটি কিন্তু একটি বড় প্রবলেম যে বর্তমান সময়ের উচ্চশিক্ষা এবং সেইখানে উচ্চশিক্ষা নেওয়ার পর তার যে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না, বেকারত্ব, এটি কিন্তু একেবারেই প্রধান কারণ তাদের। মানে যে মানুষ যখন কাজ করার সময় সে সঠিক কাজটি পাবে না এবং জীবনের প্রয়োজনগুলো তারা যখন মেটাতে পারবে না, তখন কিন্তু তারা অস্তিত্বের সংকটে ভুগবে এবং এটি কিন্তু আস্তে আস্তে তাকে ডিপ্রেশনের দিক নিয়ে যাবে এবং এই ডিপ্রেশন থেকে শেষ পর্যন্ত কিন্তু সেটি আত্মহত্যার দিক চলে যেতে পারে। তারপর 2 নম্বরে যে কারণটি আমি উল্লেখ করব সেটি হলো যে এখন সময়ের একেবারে রানিং টাইমে সাম্প্রতিক সময় তরুণদের মধ্যে দ্রুত ধনী হওয়ার একটি টেন্ডেন্সি আছে। মানে দ্রুত সম্পদ লাভ, দ্রুত ক্ষমতা লাভ, দ্রুত খ্যাতি লাভ, এই জিনিসটি কিন্তু তাদের এই অস্তিত্ব সংকটের একটি অন্যতম কারণ। কারণ কি যে আমার স্টুডেন্টের বয়স হলো 20, মানে 18 থেকে সর্বোচ্চ তার বয়স 22 কি 23। এখন সে যদি আমার মতো অর্থনৈতিক সমৃদ্ধি চায়, আমার মতো ফ্যামিলি চায়, আমার মতো গাড়ি চায়, আমার মতো পরিবেশ চায়, আমার মতো খ্যাতি চায়, এটি একেবারেই অসম্ভব একটি বিষয়। এবং যখন সে এটি চায়, তার বয়স অপেক্ষা, তার অভিজ্ঞতা অপেক্ষা, তার কাজ অপেক্ষা, তখন সেটি তাকে আস্তে আস্তে দিকে নিয়ে যায়। অর্থাৎ অল্প বয়সে সে যে জিনিসগুলো, এগুলো তার পক্ষে কখনোই আসলে হুট করে রিসিভ করা সম্ভব নয়। তখন দেখা গেছে যে তাদের মধ্যে এই অস্তিত্বের সংকটটি দেখা দেয়। 3 নম্বরে যে বিষয়টি বলবো যে মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে টোটাল বিশ্বেই এখন যে মোটামুটি এই যে মত প্রকাশ, সরাসরি যে মত প্রকাশে কিন্তু এক ধরনের বাধা আছে। মানে আমরা অনেকেই আছে যারা আমাদের যে সঠিক কি প্ল্যানটা করা উচিত কোনো দেশের জন্য বা কোনো একটি রাষ্ট্রের জন্য, কোনো একটি সমাজের জন্য, সেটি কিন্তু আমরা সরাসরি অনেক সময় বলতে পারি না। অর্থাৎ মানে পুরো বাংলাদেশের প্রায় 43% লোক, তারা কি আসলে মত প্রকাশ করবে কি করবে না, করা উচিত কি উচিত না, এই ধরনের সংকটে ভুগে। এবং দেখা গেছে কি যে আর মত প্রকাশ করতে গিয়ে মানে হেনস্থার শিকার হয় 36% লোক। এরকম মত প্রকাশের ক্ষেত্রে তারা যখন বিভিন্ন বাধার সম্মুখীন হয়, তখন কিন্তু তারা আগ্রহ হারিয়ে ফেলে জীবনের প্রতি, দেশের প্রতি, রাজনীতির প্রতি, বিভিন্ন বিষয়ের প্রতি, চাকরির প্রতি। কারণ কি মানুষ চায় সবসময় তার জায়গাটিকে খুবই ট্রান্সপারেন্ট রাখতে, সেটা যেভাবেই হোক না কেন, সেটা সে নিজের জায়গা থেকে হোক, অন্যের সাথে যোগ জি ম্যাম, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার কথা শুনতে পাচ্ছি না। এই মুহূর্তে আপনার কথা শুনতে পাচ্ছি না। আমাকে কি আপনি শুনতে পাচ্ছেন?
ম্যাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, মনিরুল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, মির্জা রহমান ভাই, কথা শোনা যাচ্ছে। জি, আমরা আবারও ফিরে আসবো শ্রদ্ধেয় শিক্ষিকা আহ জনাব ডক্টর রেবেকা সুলতানার কাছে। উনি ওনার কথাগুলো আমরা শুনতে পাচ্ছিলাম না। আমি আপনার কাছে চলে যেতে চাই। তরুণ লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত। এই যে অস্তিত্ব সংকট, তরুণ প্রজন্মের অস্তিত্ব সংকট, ডিপ্রেশন, আপনি কি এখানে মনে করেন যে এই যে ডিপ্রেশন, অস্তিত্ব সংকটের এর পিছনে অনেকগুলো কারণ থাকে? এই যে ম্যাম বলছিলেন যে বিষণ্ণতা, তারপরে আত্মহত্যার প্রবণতা, এখানে কি নৈতিক শিক্ষার কোনো অভাব রয়েছে কিনা, বা সেটিও মনে করেন কিনা, বা শিক্ষার এখানে ঘাটতি, বা শিক্ষা কারিকুলাম, ব্যবস্থাপনা, এটি আপনি কি মনে করেন? জি, অসংখ্য ধন্যবাদ মির্জা রহমান ভাইকে সুন্দর একটি আয়োজন করবার জন্য। ইতিমধ্যে ম্যাম বেশ কিছু বিষয় আলোচনা করেছেন। তো সার্বিক দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে বলবো যে এখানে বিশেষ করে নৈতিক নৈতিকের জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে বড় ধরনের একটি গ্যাপ রয়েছে। কারণ আমরা যারা আদর্শের জায়গা থেকে ঠিক আছি, বা আমরা যারা কারিকুলামে যদি আমাদের প্র্যাকটিক্যালি শিক্ষা ব্যবস্থা থাকতো, তাহলে আমার মনে হয় এই যে স্টুডেন্টরা, আমরা যারা তরুণ আছি, আমরা কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনের সাথে এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্র্যাকটিক্যাল কাজের সাথে, ল্যাবের সাথে, ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাথে, বা ক্রিকেট টুর্নামেন্টের সাথে, ফুটবল টুর্নামেন্টের সাথে, সহশিক্ষা এবং শিক্ষা রিলেটেড যতগুলো কার্যক্রম রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে, সেই জায়গাগুলোর সাথে যদি আমরা ইনভলভ থাকতে পারি, আমার মনে হয় যে অস্তিত্ব সংকট এবং ডিপ্রেশনের জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। কারণ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে এখানে কিন্তু আমরা ক্রিকেট টুর্নামেন্ট পাই না, ফুটবল টুর্নামেন্ট পাই না, আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্লাব নাই, আমরা ডিবেট করতে পারি না। সুতরাং যে এই যে অর্গানাইজেশনের কথাগুলো আমি বললাম, আমরা যদি এখানে যুক্ত থাকতে পারতাম, স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারতাম, তাহলে কিন্তু আমরা বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে ডিপ্রেশন থেকে বা অস্তিত্ব সংকট থেকে অনেকটাই বের হয়ে আসতো। কারণ একটা অর্গানাইজেশনে কাজ করতে হলে অনেক সফট স্কিলের প্রয়োজন হয়, অনেক গুণীজনের সাথে উঠবোস করবার একটা সুযোগ থাকে। বেসিক্যালি আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি ডিবেট কিন্তু অনেক ভালো করতে পারি, এবং জার্নালিজম সম্পর্কে অনেকটা ভালো করতে পারি, বা অন্যান্য সফট স্কিল কিন্তু আমি পাইনি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়। ল্যাঙ্গুয়েজ ক্লাব বলেন, প্রাতিষ্ঠানিক অন্যান্য সেক্টরে, প্রাইভেট সেক্টরে এই জায়গাগুলোর কাজ করার সুযোগ রয়েছে। আপনি যে আমাকে প্রশ্ন করেছেন যে নৈতিকতার কোনো গ্যাপ আছে কিনা, আমি মনে করি হ্যাঁ, নৈতিকতারও অনেক বড় ধরনের গ্যাপ এখানে রয়েছে। কারণ আমরা যে আমাদের মধ্যে যদি নৈতিকতা ভালোভাবে কাজ করতো, আমরা যদি নৈতিক শিক্ষা অর্জন করতে পারতাম, তাহলে তো নিজের সত্তাকে আমরা খুঁজে পেতাম যে আমি মনিরুল ইসলাম, আমার এই সত্তা রয়েছে। আপনি মির্জা হুমায়ুন, আপনার নিজস্ব ব্যক্তি সত্তা রয়েছে। ম্যাম কিন্তু ইতিমধ্যে আমাদেরকে বলে দিয়েছেন যে আমার অনেক টাকা লাগবে, আমার ধনী হতে হবে। মির্জা হুমায়ুনের বাড়ি গাড়ি আছে, ডক্টর রেবেকা সুলতানের বাড়ি আছে, গাড়ি আছে, তিনি পিএইচডি করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমাকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে হবে, আমাকেও বাড়ি গাড়ির মালিক হতে হবে, আমাকেও মির্জা হুমায়ুনের মতো বড় সাংবাদিক হতে হবে। এই যে ব্যাপারগুলো, যে ট্রেন্ড, যে কনসেন্ট্রেশন আমাদেরকে, যে আমি যা না তা হতে চাওয়া, এটা কিন্তু বড় ধরনের একটি ডিপ্রেশন আমাদেরকে নিয়ে যেতে পারে এবং অস্তিত্ব সংকটে আমরা ভুগতে পারি। এজন্য আমি বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানের যে যে অর্গানাইজেশনের কথাগুলো বললাম, এগুলো যদি আমরা যুক্ত হতে পারি, বা আমরা যদি কাজ করার সুযোগ পাই, স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করি, সাথে যদি নৈতিকতার জায়গা থেকে এবং আদর্শের জায়গা থেকে যদি আমরা নিজেকে ডেভেলপ করতে পারি, এবং আমি যদি নিজেকে খুঁজে বের করতে পারি যে আমি মনিরুল ইসলাম, আমি এই কাজটা ভালো পারি, এই কাজের প্রতি আমাকে সময় দেওয়া প্রয়োজন, তাহলে আমি মনে করব যে আমার অস্তিত্বকে আমি খুঁজে পাবো, এবং অস্তিত্বের সংকটে আমি কখনোই ভুগতে পারবো না। এবং আমি যদি নৈতিক জায়গা থেকে পদস্খলিত হই, বা আমি নিম্নগামী হই, আমার যদি কোনো আদর্শ বজায় না থাকে, তাহলে কিন্তু আমি অস্তিত্ব সংকটে ভুগতে পারবো এবং ডে বাই ডে আমি ডিপ্রেশনে চলে যেতে পারি। আমি আবারও আপনার কাছে আসবো। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে রয়েছেন, একটু কমেন্ট গুলো পড়ে দিতে চাই। অনুপম তালুকদার, রেবেকা সুলতানা, রিবা, আসসালামু আলাইকুম ম্যাম বলেছেন অনুপম তালুকদার। পবিত্র পাপি নামে একটি আইডি, আসসালামু আলাইকুম বলেছেন। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। আমি একটু আবার শ্রদ্ধেয় শিক্ষিকা ডক্টর রেবেকা সুলতানা আপনার কাছে চলে যেতে চাই। এই যে অস্তিত্ব সংকট এবং ডিপ্রেশন, এর পিছনে বর্তমান শিক্ষা ব্যবস্থা কোনো কারণে দায়ী আছে কিনা, শিক্ষা ব্যবস্থার কোনো আহ উম, কম বেশি আছে কিনা, বা এখানে কোনো গ্যাপ রয়েছে কিনা,
আর নৈতিক শিক্ষার কোনো অভাব রয়েছে কিনা, এটি কিভাবে দেখছেন শ্রদ্ধেয় শিক্ষিকা ডক্টর রেবেকা সুলতানা? ম্যাম, আপনার সাউন্ড সিস্টেম আমরা শুনতে পাচ্ছি না, আপনার আপনার ভয়েসটা শুনতে পাচ্ছি না। জি ম্যাম, আমার কথা কি শুনতে পাচ্ছেন? না, আপনার কথা শুনতে পাচ্ছি না ম্যাম। ম্যাম, কাইন্ডলি আপনি প্রয়োজনে আবার নতুন করে লিড নিয়ে আবার জয়েনিং করেন, তাহলে হয়তো আহ, স- সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি দুজন গুণী ব্যক্তির সঙ্গে। আমরা রয়েছি আজকের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তরুণ প্রজন্মের অস্তিত্ব সংকট ও ডিপ্রেশন। আজকে আমাদের দুজন গুণী অতিথি রয়েছে। আহ, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, আমাদের দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চ বিদ্যাপীঠ, আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাণের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর রেবেকা সুলতানা। তিনি আমাদের সঙ্গে রয়েছেন। রয়েছেন কবি, সাংবাদিক, লেখক, সুসাহিত্যিক, জনাব তরুণ লেখক জনাব মনিরুল ইসলাম। আমরা আবারও চলে যেতে চাই ডক্টর রেবেকা সুলতানার কাছে। শ্রদ্ধেয় শিক্ষিকা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, এখন ক্লিয়ার। ভালো। আমি যেটি বলবো যে একটি মানুষ জন্মগ্রহণের পরে তার পরিবারের শিক্ষার পরে যে জায়গাটি দিয়ে তার পরিপূর্ণতা আসে সেটি হলো তার শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে। তাই সেখানে যদি শিক্ষাটা ঠিক সুশিক্ষা না হয়, সেটি কিন্তু একটি মারাত্মক ধরনের ক্ষতি একটি জাতির জন্য। তাই দেখা গেল কি যে আমাদের বাণিজ্য বিভাগ থাকবে, বিজ্ঞান থাকবে, আমাদের প্রযুক্তির জ্ঞান থাকবে, কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের মানবিক জ্ঞান এবং নৈতিক জ্ঞানের ভীষণ দরকার। এই দুটিকে যদি আমরা কোনোভাবে লিঙ্ক করতে না পারি এগুলোর সাথে, আপনি যত কিছুই বলেন আর যত কিছুই করেন, মানে তাকে যত টাকাই দেন না কেন আর যত সুযোগ সুবিধাই দেন না কেন, সে কিন্তু সেই জিনিসটাকে সে কাজে লাগাতে পারবে না। একেবারে ক্লিয়ার। তার মানে কি, এই যে তাদের যে ডিপ্রেশন বা তাদের যে অস্তিত্ব সংকটের অন্যতম একটি কারণ হলো নৈতিক শিক্ষার অভাব, মূল্যবোধ ভিত্তিক শিক্ষার অভাব। অর্থাৎ মূল্যবোধের শিক্ষা যদি সে না পায়, তাহলে সে কোন জায়গাটিতে কি ধরনের আচরণ করবে, কি ধরনের কাজ করলে আসলে সোসাইটি উপকৃত হবে, দেশ উপকৃত হবে, পৃথিবী উপকৃত হবে, এগুলো সে জানতে পারবে না। তাই যে কারণে আমরা বাণিজ্য বা বিজ্ঞান বা প্রযুক্তি নিয়ে যতই কথা বলি না কেন বা যতই তার জয় জয়কার হোক না কেন, তার সাথে কিন্তু আমাদের এথিক্স এবং আমাদের যে সাহিত্য, দর্শন, ইতিহাস, এগুলো কিন্তু নিতে হবে। যদি না নেই তাহলে একটি বাচ্চা পরিপূর্ণভাবে বিকাশ হতে পারবে না। আর এটি যদি দিনের পর দিন চলতে থাকে, তাহলে কিন্তু একটা সময় গিয়ে আমাদেরকে এটা খেসারত দিতে হবে। কাজে আমি মনে করি যে নৈতিক শিক্ষা এবং আমাদের যে মূলত যে ইতিহাস ভিত্তিক শিক্ষা এবং আমাদের যে সাহিত্যের জায়গা থেকে একটা বিষয়কে দেখা, মানে একদম বাস্তবে না, তার সাথে কিন্তু তার কল্পনায় নিয়ে গিয়ে তার সাথে দেখা যে বিষয়টা আসলে কিরকম হতে পারতো। অর্থাৎ সরাসরি বাস্তবতা থেকে কিন্তু পুরো সোসাইটিকে লিড দেওয়া যায় না। কারণ কি, যে কোনো একটা ঘটনা অনেকভাবে ঘটে, কিন্তু তাকে কিভাবে এক্সপ্লেন করলে সুন্দর হয় বা ওই ঘটনাটাকে আমি কি ধরনের এক্সপ্লেন করে ভয়ঙ্কর রূপ ধারণ করে, এটি কিন্তু একটি মানুষের বুঝতে হবে। কারণ মানুষের কথা বলতে 2 বছর লাগে, কিন্তু এই কথা কিভাবে সে অ্যাপ্লাই করবে কোথাও, সেটার জন্য তার সারা জীবন লেগে যায়। কাজেই মানুষকে এটা শিক্ষার জন্য তার শিক্ষার জায়গাটা অর্থাৎ সুশিক্ষার জায়গাটা খুবই আমি মনে করি যে অত্যন্ত জরুরি। ম্যাম, অর্থাৎ আপনি বোঝাচ্ছিলেন যে যেমন নৈতিক শিক্ষা থাকতে হবে, মূল্যবোধের শিক্ষা থাকতে হবে, ঠিক পাশাপাশি সেখানে আবার বিজ্ঞান শিক্ষা থাকতে হবে, ইতিহাস দর্শন থাকতে হবে। শুধু যেখানে ইতিহাস দর্শন বিজ্ঞান শিক্ষা আবার সেখানে নৈতিক শিক্ষা থাকবে না তা না, দুটি আর সংমিশ্রণ হবে, ব্যালেন্স ইমব্যালেন্স যেন না হয়। সিনথেসিস হবে, রাইট। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আপনারা যারা যুক্ত রয়েছেন, কথা শুনছিলেন আমাদের আজকে গুণী অতিথি ডক্টর রেবেকা সুলতানা। উনি
আপনারা জানেন তরুণ সমাজের আইকন এবং তরুণরা যাকে কিন্তু ফলো করে এই মুহূর্তে সারা বাংলাদেশে মোটিভেশন মূলক যারা আলোচনা সারা দেশের যুবকরা শুনে থাকে। এবং শ্রদ্ধেয় শিক্ষিকা ডক্টর রেবেকা সুলতানা কথা বলছিলেন। একটু আব্দুর রউফ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নাহিদ হাসান নিশান, ধন্যবাদ। আপনাদের কোনো দর্শকের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের অতিথিরা সেটি সে সম্পর্কে কথা বলার চেষ্টা করবে। মনিরুল ইসলাম, আপনি তরুণ একজন লেখক, সেক্ষেত্রে এই যে অস্তিত্ব সংকটে বর্তমান যুব সমাজ, তরুণ প্রজন্ম, এটি রোধের লেখকদের, তরুণ লেখকদের, কবি সাহিত্যিকদের কি কি ভূমিকা পালন করতে পারে, যদি আপনি একটু জানান। জি মির্জা হুমায়ুন ভাই, লেখকরা কিন্তু যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গাতে এবং প্রতিটি ক্ষেত্রে কিন্তু তাদের অবদান রয়েছে। মানে আমরা যা দেখি এবং যা পাস করে এসেছি প্রত্যেকটি কিন্তু ইতিহাস, এবং ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত লেখক সমাজ। এবং যারা তরুণ লেখক রয়েছে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে যে সামাজিক সংকট থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি, কিভাবে বেকারত্ব থেকে বের হয়ে আসতে পারি, কিভাবে রোড অ্যাক্সিডেন্ট থেকে বের হয়ে আসতে পারি, কিভাবে একটি সুস্থ সংস্কৃতি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করতে পারি। এক কথায় বলতে গেলে যে তরুণ যারা লেখক রয়েছেন এবং বয়োজ্যেষ্ঠ লেখক রয়েছেন প্রত্যেককেই কিন্তু কাজ করে যাচ্ছে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য। তো যারা তরুণ লেখক আছেন আমরা খুব বড় পরিসরে কাজ করে যাচ্ছি যে কিভাবে আমরা অস্তিত্ব সংকট থেকে কাটিয়ে উঠতে পারি এবং ডিপ্রেশন থেকে কাটিয়ে উঠতে পারি। কিন্তু বড় দুঃখের ব্যাপার, যেই লেখক মানে অস্তিত্ব সংকট থেকে বের হয়ে আসার জন্য তিনি বেশ কলাম লিখেছেন, ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য কলাম লিখেছেন, সুসাইড থেকে বের হয়ে আসার জন্য কলাম লিখেছেন, আমরা কিন্তু বিগত 4 বছরে বেসিক্যালি করোনার পর থেকে এই 2014 এসে আমরা দেখেছি যে তারাও সুসাইড করেছে। এবং সর্বশেষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী যিনি রোবার মেট, ডিবেট ফোরাম এবং বিভিন্ন অর্গানাইজেশনের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন, সর্বশেষ দেখেছি যে তিনিও কিন্তু সুসাইড করেছেন। আসলে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু এই সোসাইটি থেকে, অস্তিত্ব সংকট থেকে এবং ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে হলে যে বেসিক্যালি কাজ করতে হবে, ম্যাম কিন্তু একটা কথা বলেছেন যে আমাদের যত ধরনের ম্যাটেরিয়ালিজম আমাদের দেন না কেন, বিজ্ঞান দেন না কেন, টাকা দেন না কেন, সেটা যদি নৈতিক জায়গা থেকে সংমিশ্রণ না হয় তাহলে কিন্তু আমরা এই অস্তিত্ব সংকট এবং ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারবো না, এবং কোনো লেখকই সেই জায়গা থেকে বের হয়ে আনতে পারবে না। আমরা কি করতে পারি, আমরা একটা মডিউল দিতে পারি যে অস্তিত্ব সংকট থেকে আপনার বের হয়ে আসার যে ক্রাইটেরিয়া, তারপর ডিপ্রেশন থেকে বের হয়ে আসার যে পন্থাগুলো আছে সে জায়গাগুলো আমরা দিতে পারি। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার এট এ টাইম ডিপ্রেশনে আমি ছিলাম 2016-তে, কিন্তু আমি বেসিক্যালি তখন বুঝতাম না ডিপ্রেশন কাকে বলে, কিন্তু আমার খুবই খারাপ লাগতো। সেখান থেকে আমি যেটা বুঝি যে হাই এক্সপেকটেশন যখন মানুষের থাকে, মানে আমার এই বিষয়টা লাগবেই, যখন সর্বোচ্চ চেষ্টা করার পরে সেই জায়গা কোনো কারণে পায় না, তখন কিন্তু সেই ব্যক্তিরা ডিপ্রেশনে ভোগে, এবং এই ডিপ্রেশনের অনেকগুলো কারণ থাকতে পারে। বর্তমান সময় আমরা দেখেছি যে ম্যাম বলেছেন যে আমাদেরকে ধনী হতে হবে, আমার বাইক নাই, আমার বাইক লাগবে, অমুকে ইউনিভার্সিটি পড়েছে, পাবলিক ইউনিভার্সিটি, আমি পাবলিক ইউনিভার্সিটি চান্স পাই না, আমার লাইফ শেষ। অনেকেই বিশেষ ক্যাডার হয়েছে, আমি বিশেষ ক্যাডার হতে পারি না, আমার লাইফ শেষ। ম্যাম কিন্তু জীবনেও কোনো সময় বিশেষ ক্যাডার পরীক্ষায় বসেনি। ম্যামের টার্গেট ছিল তিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হবে, এবং তিনি গোল্ড মেডেল পাওয়ার পরেও পার ডে 100 টাকায় কাজ করেছেন। ম্যামের টার্গেট ছিল তিনি ইউনিভার্সিটির শিক্ষক হবেন। তো যে যে জায়গাতে ভালো করতে পারে, একটা কথাই বলবো, নিজের অস্তিত্বকে খুঁজে বের করা, আমি কি পারি, এবং সেই অস্তিত্বকে আরো বিল্ড আপ করার জন্য তার সহায়ক যে শিক্ষা রয়েছে, বইয়ের সাথে সম্পৃক্ততা রাখা, গুণী মানুষের সাথে সম্পৃক্ততা রাখা, এবং নৈতিক জায়গা থেকে যেন কোনো ধরনের আমরা পদচ্যুত না হতে পারি সেই জায়গাগুলো খেয়াল রাখা, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার না করা। তারপরে ধরেন যে বিশেষ করে বর্তমান যেটা হয়ে থাকে, আমি দেখি আমার চোখের সামনে যে ট্রান্সপারেন্সি এন্ড পিউরিটি না থাকা, স্বচ্ছতা এবং পরিশুদ্ধতা, এই বিষয়টা না থাকার কারণে কিন্তু অস্তিত্ব সংকট এবং আমরা ডিপ্রেশনে ভুগতে পারি। তারপরে প্রেম ঘটিত বিষয়, তরুণ প্রজন্ম আজকে কি বলবো মির্জা হুমায়ুন ভাই, মানে যেভাবে প্রেমের সাথে জড়িত থাকছে ক্লাস 5 এর পর থেকে 6, 7, 8, 9, 10, এবং একাধারে তারা রিলেশন করে যাচ্ছে। অনেক তরুণ প্রজন্মের সাথে আমি কথা বলেছি প্রেম ঘটিত বিষয় নিয়ে, তার একটা কথাই বলছে, ভাই একটা প্রেম করলে তো আমরা সেকা খেয়ে যাবো, এজন্য অনেকগুলা প্রেম করি একসাথে, যাতে করে আমার ধরনের কোনো কষ্ট না হয়, মানে একটা চলে যাবে একটা থাকবে। কি ট্রেন্ডের মধ্য দিয়ে আমরা মানে সামনে আগাচ্ছি মির্জা হুমায়ুন ভাই, আপনি চিন্তা করতে পারছেন? এজন্য আমি বলি যে কি আমাদের অস্তিত্ব সংকট এবং ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে হলে বেসিক্যালি একটা কাজ করতে হবে, বইয়ের সাথে সম্পর্ক বাড়াতে হবে, এবং আমি যা হতে চাই নিজের অস্তিত্বকে খুঁজে বের করে সেই রকম গুণী মানুষের সাথে আমাদের সম্পৃক্ত রাখতে হবে, যাদের আমরা কোনো সময় পিছুপা হলেও সেই মেন্টর, সেই গুণী মানুষ আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে আমাদের ফোকাসে নিয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আনিসুজ্জামান। গুরুত্বপূর্ণ আলোচনা, ঈদ মোবারক জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। এমদাদুল হক, রেবেকা সুলতানা, ধন্যবাদ আপনাকে বলেছেন। ধন্যবাদ শেখ আব্দুল সাত্তার, শুভকামনা রইল বলেছেন। সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন গুণী শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় মাথার মুকুট, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর রেবেকা সুলতানা। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আমরা কথা বলছি, তরুণ প্রজন্মের অস্তিত্ব সংকট ও ডিপ্রেশন। প্রিয় দর্শক, বাংলাদেশের উন্নয়নে বহুমুখী খাতগুলো তরুণদের পদচারণায় মুখরিত হচ্ছে, এটি আমাদের কাম্য। কিন্তু দেশে এখন তরুণ সমাজের খুবই দুঃসময় চলছে। শুধু তাই নয়, তাদের মধ্যে দিক নির্দেশনার ঘাটতি রয়েছে, হতাশা বিরাজ করছে, গুণগত শিক্ষায় রয়েছে, জ্ঞান ও প্রযুক্তির গবেষণামূলক শিক্ষারও অভাব রয়েছে, শারীরিক, মানসিক এবং গবেষণামূলক শিক্ষার অবস্থা খুবই দুর্বল রয়েছে, অপুষ্টি, চাকরি, আত্মকর্মসংস্থানের সুযোগের খুবই অভাব রয়েছে। আমরা জানি মূল্যবোধের অবক্ষয়, পাশাপাশি নৈতিকতার অবক্ষয় চলছে, মাদকাসক্ত সবলে এবং কিন্তু তরুণ প্রজন্ম নানাভাবে আক্রান্ত হচ্ছে। আমরা এই বিষয়েই মূলত আজকে কথা বলছি। আমরা চলে যেতে চাই ডক্টর রেবেকা সুলতানা। বিষয়টি আরো যদি বলি, ডিজিটালাইজ যুগ, গ্লোবালাইজেশনের যুগ। আগে অপরাধ প্রবণতা যেমনটি ছিল আমরা জানি, আপনাদের সময়ের অপরাধ প্রবণতা আর এখনকার অপরাধ প্রবণতার একটু ভিন্ন ভাবে যোগ হয়েছে। আমরা আগে জানি, আগে যদি কেউ বেহায়াপনা বা অশ্লীলতার সাথে যুক্ত হতো, তাহলে তাকে আমরা মনে করতাম যে সিনেমা হলগুলোতে গিয়ে সিনেমা দেখলে তাকে অশ্লীলতায় যুক্ত হয়েছে, এটি মনে করতাম। অথবা খুব রেস্ট্রিক্ট কোথাও খারাপ জায়গাগুলো, আমি বলতে চাই না, সেখানে গেলে কোনো পল্লীতে গেলে আমরা বুঝতাম। কিন্তু এখন এমন অবস্থা যে আমার সন্তানের হাতে এই একটি অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে, তাহলে সে যদি জায়নামাজের উপরেও বসে থাকে, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি যে সবচেয়ে ভালো জায়গা, এমনকি মসজিদের মধ্যেও যদি যেয়ে থাকে, সে যদি কোনো অশ্লীলতা বেহায়াপনার সাথে মিশে অথবা মন্দির গির্জাতেও বসে থাকে, আমরা এটা বুঝতে পারবো না। এই যে পর্নোগ্রাফির দিকে ধাবিত হওয়া, এই যে তরুণ লেখক মনিরুল ইসলাম বলতেছিল যে প্রেম ঘটিত সংক্রান্ত ক্লাস, এখন এটি একটি অভ্যাসে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা প্রেম না করলে তাদেরকে আসলে মনে হয় না যে তারা হলো ম্যাচিউরিটি হয়েছে অথবা তারা ভদ্র শিক্ষিত, এমন মনে হয় না। এটি কি আসলেই শিক্ষা ব্যবস্থার একটা বড় গ্যাপ রয়েছে? আরেকটি হলো এই যে সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গি সম্পৃক্ততা, এই ক্রান্তি লগ্ন, এখানে সরকারি রাষ্ট্রের কতটুকু দায় রয়েছে বলে আপনি মনে করেন ডক্টর রেবেকা সুলতানা? আসলে ধন্যবাদ মির্জা হুমায়ুন ভাইকে আরো সুন্দর একটি কোশ্চেন করার জন্য। তা আমি যেটি বলবো, রাইজেল একটি কথা বলছে যে দ্য ইয়ুথ ইজ দ্য হোপ অফ আওয়ার ফিউচার। আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু তারাই আমাদের মূল জায়গাটা। তো এখানে আমাদের অনেক সুন্দর করে চিন্তা করতে হবে, কারণ তরুণদের হাত ধরে কিন্তু যে কোনো পরিবর্তন আসে। আমরা যতই বুঝি বা আমরা যত কিছু করতে পারি, কিন্তু তরুণরা হঠাৎ করে এমন চেঞ্জ আনতে পারে যেটি একেবারেই মানে মানে বিস্ময়কর হতে পারে। তো সেই জায়গা থেকে বর্তমান সময়ের যে ট্রেন্ডটা আপনি বলছেন যে আসলে যে একটা প্রেম না করলে এটা তার প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, বা সে একটা হাতে মোবাইল ফোন না থাকলে তার নিজেকে এক ধরনের পুয়ার মনে হচ্ছে, বা সে সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করতে পারছে না। আসলে এগুলো আমাদের শিষ্ট কালচার, অর্থাৎ আমাদের ছোটবেলা থেকেই এক ধরনের শো আপের ব্যবস্থা করা হয়, অর্থাৎ যেখানে আমাদের পুরো সোসাইটি শো আপ করে, সেখানে দুই এক মানে আমাদের তরুণ সমাজ কিভাবে নিজেকে সেখান থেকে বিরত রাখবে, এটি একটি কোশ্চেন। অর্থাৎ আমরা কিন্তু সবসময় শো আপে বিশ্বাস করতেছি, যে দেখানোতে, যে আমার কয়টি মোবাইল আছে, কয়টি ঘড়ি আছে, কয়টি গাড়ি আছে, বা আমার কি ধরনের বিষয়ে গহনা আছে, মানে এই ধরনের যে বিষয়গুলোতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। কারণ কি, যে বর্তমান সময়ে আসলে মানুষ বস্তুগত দিকের প্রতি বেশি আকৃষ্ট, অর্থাৎ বস্তুগত বিষয় তাকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, যে ভাবগত বিষয় বলে যে জিনিসটি আছে, অর্থাৎ জীবনের যে মূল স্রোত, অর্থাৎ জীবনের যে প্রাণ শক্তি, এলান ভাইটাল বলা হয় যাকে, অর্থাৎ আপনার চিন্তার জগৎ, অর্থাৎ যে জগৎ ছাড়া মানুষ নিজেকে পরিপূর্ণভাবে গঠন করতে পারে না,
সে যতই টাকার মালিক হোক, যতই শিক্ষা নেক, যতই ভালো ড্রেস পরুক, কিন্তু যদি তার চেতনাবোধে পরিবর্তন না আসে, তাহলে কিন্তু তাকে পরিপূর্ণ মানুষ আমরা বলতে পারি না। তা দেখা গেল কি যে এই পরিপূর্ণ মানুষ গঠন করতে পারছি না বিধায় কিন্তু আমরা এই ধরনের সমস্যা ফেস করছি। তা এই ধরনের সমস্যা মানে কি, যে তাকে যদি ছোটবেলা থেকে এথিক্সের শিক্ষা দেওয়া হতো, এবং আসলে প্রেম কোন নীতিতে করা উচিত, এবং আমি কতটা পর্ণ দেখতে পারি, বা পর্ণ দেখা আসলেই হালাল কিনা, এই জিনিসটাকে শিখাইতে হবে তাকে। তার মানে কি আমাদের নৈতিক এবং ধর্মীয় জায়গাটা কিন্তু একটু ঢিলে ঢালা ভাব হয়ে গিয়েছে। এই জায়গাটিতে আপনি যত বেশি সতর্ক হবেন, রাষ্ট্র যত বেশি সতর্ক হবে, প্রশাসন যত বেশি সতর্ক হবে, তত কিন্তু বাচ্চারা আমাদের শক্তিশালী চরিত্র গঠন করতে পারবে। আর তরুণদের চরিত্র যদি শক্তিশালী না হয়, তাদের আখলাক যদি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার না হয়, আপনি সেটা যত দূরে নিয়ে যান, সেটা কিন্তু একটা সময় আবার ভেঙে পড়বে। অর্থাৎ একটা জায়গা পর্যন্ত যাবেন, তারপর কিন্তু আপনাকে আবার ব্যাক করতে হবে। কারণ কি, আপনি দেখেন যে এখন ঘন্টায় 39টা বা এর চেয়েও বেশি আপনার ডিভোর্স হচ্ছে, মানে সংখ্যা অনেক বেশি। তার মানে কি, যে এটা তো আগে কখনোই আমরা দেখি না যে এই পরিমাণ ডিভোর্স হচ্ছে। তার মানে কি, তার যে আগের যে অনেকগুলো এক্সট্রা রিলেশনশিপ, যেটা মনির খুবই ভালো বক্তা, খুবই ভালো লেখে, সে যেটি উল্লেখ করেছে যে সে যে এই যে তার যে হাতে রাখার ব্যাপারটি, কিন্তু আমাদেরকে কি শেখানো হয়েছে যে অপবিত্র আনন্দের থেকে পবিত্র বেদনাও অনেক ভালো। এই শিক্ষাটাই কিন্তু আমাকে একেবারে পরিশুদ্ধ, বিশুদ্ধ, ক্রিস্টাল ক্লিয়ার, বা আমাকে ট্রান্সপারেন্ট যে আমার থাকা, সেটা কিন্তু আমাকে দিয়েছে। কিন্তু বর্তমান সময় আমি যেটা দেখি যে মা বাবার বোধহয় সন্তানের প্রতি, এবং সোসাইটি, আমাদের যে সমাজ এবং রাষ্ট্র, সবারই কিন্তু গুরুত্ব দিতে হবে এই তরুণ সমাজের প্রতি। এবং ফ্যামিলি থেকে শুরু করে রাষ্ট্র যদি গুরুত্ব না দেয়, সেই দায়ভার কিন্তু আমাদের নিতে হবে। অর্থাৎ আমরা আসলে কি পর্যন্ত, কোন পর্যন্ত আমরা আসলে নিজের জায়গাটিকে নষ্ট করতে পারি, বা কোন জায়গাটি আমার রিপেয়ার করা দরকার। অর্থাৎ একটা সোসাইটি দাঁড়িয়ে থাকে কিন্তু মূলত তার কিন্তু সৎ কর্মের উপরে, নৈতিক কর্মের উপরে, এবং আপনার মানুষের অনেস্টির উপরে। এবং যারা, এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে তাহলে যারা ডিসঅনেস্টি করছে, বা যারা অনেক টাকা পয়সা ইনকাম করতেছে, তার চাকরির বাইরে গিয়েও, মানে হয়তোবা তার ওই স্যালারি না, কিন্তু সেই ধরনের জীবনযাপন করছে, কিন্তু আমরা কি করছি দেখেন, আমরা কিন্তু সচেতন না, আমরা তাকে কিন্তু বাহাবা দিচ্ছি। এখন সচেতন নাগরিক সমাজ যদি বাহাবা না দিয়ে তাদের, অর্থাৎ কোন মসজিদে যদি কোনো ঘুষখোর কোনো ডোনেশন দেয়, সেটা যদি আমরা না নিতাম, এবং কোন স্কুল বা কলেজে যদি কোনো ঘুষখোর বা যদি কোনো দুর্নীতিবাজ, যে ধরেন দুর্নীতি করে কানাডায় বাড়ি করেছে, তার টাকাটা যদি আমরা না নিতাম, তাহলেই কিন্তু সমাজ অনেকটা রিপেয়ার হয়ে যেত। তার মানে কি, আমাদের যে মূল ক্যান্সার হলো আমাদের লোভ। এই লোভ থেকে যতদিন বাঙালি জাতি বেরিয়ে আসতে না পারবে, ততদিন পর্যন্ত কিন্তু তাদের মুক্তি নেই। ধন্যবাদ শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর রেবিকা সুলতানা। আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, আমরা শুনছিলাম, আমি নিজেই মনোযোগ দিয়ে শুনছিলাম। চলে যেতে চাই মনিরুল ইসলাম। আপনি একজন তরুণ, বর্তমানে আত্মহত্যার প্রবণতা, কয়েকটি যে সংকট চলছে তার মধ্যে কিন্তু অন্যতম হলো যে মাদকাসক্ত হওয়া এবং আত্মহত্যার প্রবণতা। পাশাপাশি যদি বলি যে পর্নোগ্রাফি দেখা, এই যে তরুণরা কেন পর্নোগ্রাফির দিকে কেন ঝুঁকে যাবে, এবং নট অনলি মানে ইয়ং বয়, সব ধরনের মানুষ, সব ধরনের এই যে অনেক বেশি মনে হচ্ছে যে পর্নোগ্রাফির দিকে ঝুঁকে যাচ্ছে। এখানে আমাদের দেশ তো ইচ্ছা করলেই, রাষ্ট্র তো ইচ্ছা করলেই এগুলো থেকে বিরত রাখা পসিবল হয়। যে সাইবার ক্রাইম অ্যাক্ট হয়েছে, সেগুলোর মাধ্যমে, অথবা বিভিন্ন ওয়েবসাইট গুলো বন্ধ করে দেওয়া। এখানে কি শুধু তরুণদের তো যদি ওপেন একদম উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে তো সেটি তারা সহজলভ্য হয়, তাহলে তো তাদের হাতের নাগালে আসবে, তারা একটি মোহে পড়বে। সেক্ষেত্রে সরকারের কতটুকু, রাষ্ট্রের কতটুকু দায়িত্ব থাকে? আমি কোনো দলীয় সরকারের কথা বলছি না, আমি সরকারের কথা বলছি বা রাষ্ট্রের কথা বলছি। প্রশ্নটি আমি ম্যামের কাছেও যাব, তবে আমি মনিরুলের কাছে জানতে চাই। জি, মির্জা রহমান ভাই সুন্দর একটি কথা বলেছেন যে আত্মহত্যা, পর্নোগ্রাফি, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার।
প্রথমেই আমরা এই যে অস্তিত্ব সংকট, ডিপ্রেশন, আত্মহত্যা, পর্নোগ্রাফি, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, প্রত্যেকটি শব্দই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আমাদের নৈতিক জায়গার যে ধ্বংস, আমাদের অস্তিত্ব খুঁজে না পাওয়া, ভালো মানুষের সঙ্গে না থাকা, সবকিছুরই অপব্যবহার করা। সেটা পাওয়ার হতে পারে, টাকা হতে পারে, আমাদের নৈতিকতার জায়গা হতে পারে, সময় হতে পারে। সবকিছু কিন্তু ওতপ্রোতভাবে একটা আর একটার সাথে জড়িত। আমি যেটা বলবো যে আত্মহত্যা এবং পর্নোগ্রাফি, আত্মহত্যার প্রথমে আসি যে আত্মহত্যা কারা করে। আত্মহত্যা করে যারা অস্তিত্ব খুঁজে না পায়। আমি কিন্তু প্রথমেই বলেছি যে 2016-এ যেমন আমি ডিপ্রেশনে ছিলাম, তখন ডিপ্রেশনে এত কিছু জানতাম না। আমার একটা হাই এক্সপেকটেশন ছিল, তখন আমি সে বিষয়টা পাইনি এবং তখন আমি ডাউন হয়ে গেছিলাম, আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম এবং এক ধরনের অসুস্থ বলা চলে। তখন আমি নিজের থেকে মানে সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য অনেক সংগ্রাম করেছি। এই সংগ্রামের বেসমেন্ট হিসেবে ছিল বই। বইকে আমি নেশা হিসেবে নিয়েছিলাম। আমি যেটা মনে করি যে আমাদের যে ব্রেনের মধ্যে যে নিউরনটা আছে, প্রত্যেকটা বিষয়ের প্রতি মানুষ কেন যেন মনে হয় যে এডিক্টেড। কেউ পড়ার প্রতি, কেউ নারীর প্রতি, কেউ মদের প্রতি, কেউ টাকার প্রতি, কেউ কেরিয়ারের প্রতি। মানে আমাদের নিউরনটা না কোনো বিষয়কে অবশ্যই প্রায়োরিটি দেয়। আমি তখন বইকেই বেছে নিয়েছিলাম আমার একদম সঙ্গী হিসেবে, আমার ভালো বন্ধু হিসেবে, আমার কেরিয়ার হিসেবে, এবং এখনো তাই। এখন হয়তোবা একটু কম করা হয়, বাট আমি বইকেই আমার মূল বা পরম বন্ধু হিসেবে আমি বিবেচনা করি। আসলে আত্মহত্যার যে মেইন কারণ অস্তিত্ব সংকটে ভোগা, এবং ধরেন সেটা হতে পারে যে প্রেম ঘটিত বিষয়, বা তারপরে হাই এক্সপেকটেশন হতে পারে, আপনার কেরিয়ার বিল্ড আপ করতে না পারা। আপনি ঢাকা ইউনিভার্সিটি সোসাইটি দেখতে পারবেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে পরিসংখ্যান দেখতে পারবেন, তারা অনেকেই মেধাবী স্টুডেন্ট। ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কিন্তু অতটাই সহজ না, আমি নিজেও ফেলার হয়েছিলাম। তো প্রত্যেকটা মেধাবীর কম্পিটিশনের মধ্যে দিয়ে ইউনিভার্সিটি চান্স পেতে হয়। এট এ টাইম দেখা গিয়েছে কি যে তাদের কেরিয়ার বিল্ড আপ করতে না পেরে কিন্তু তারা সুসাইড করেছে। তারপর পর্নোগ্রাফি, এই যে সোশ্যাল মিডিয়া যে আমরা ইউজ করি, খুব সহজেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে সবকিছুই পেয়ে যাচ্ছি, গ্লোবাল ভিলেজ যেটাকে বলে। অর্থাৎ আমার এমবি আছে বা ওয়াইফাই আছে, আমি চাইলেই সার্চ করা মাত্র কিন্তু সবকিছু আমি পেয়ে যাচ্ছি। সেখানে ভালো দিকও পাচ্ছি, খারাপ দিকও পাচ্ছি। সুতরাং আমি সেই সোশ্যাল মিডিয়াকে কিভাবে নিচ্ছি, ভালোভাবে যে নিচ্ছি না খারাপ ভাবে নিচ্ছি, দ্যাট ইজ কোশ্চেন। এটা সবচেয়ে বড় প্রশ্ন। আমি তো সোশ্যাল মিডিয়াকে গবেষণা হিসেবে নিয়েছি, আমি তো সোশ্যাল মিডিয়াকে বিভিন্ন পেপার পড়ার জন্য ইউজ করি, এবং আমি সোশ্যাল মিডিয়াকে বিভিন্ন কিভাবে সফট স্কিল ডেভেলপ করা যায় আমি এভাবে নিয়েছি। কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়াকে অনেকভাবেই নেগেটিভ ভাবে ইউজ করে থাকে। তো আমি বলবো যে সোশ্যাল মিডিয়াকে আমরা দূরে রাখতে পারবো না, আমাদের প্রশ্ন হচ্ছে যে কে কিভাবে নিচ্ছে। সুতরাং আমি বলবো যে এই সোশ্যাল মিডিয়ার মানে ভালো ব্যবহার করতে হলে আমাদের পজিটিভ ভাবে নিতে হবে, যে সোশ্যাল মিডিয়াতে শুধু খারাপ না, পর্নোগ্রাফি না, সোশ্যাল মিডিয়াতে শুধু মেয়েদের সাথে টেক্সট করা নয়। সোশ্যাল মিডিয়া মানেই যে আপনার ওই পল্লীতে কি হয় সেটা দেখা, এবং সোশ্যাল মিডিয়াতে মানেই যে আপনার কি বলে যে নগ্ন ভিডিও গুলো আছে, বিভিন্ন ডিজে ভিডিও গুলো আছে, আহ এভাবে যে খারাপ সাইট গুলো আছে, শুধু সেগুলো দেখা না। আমি কিন্তু ভালোভাবে ইউজ করতে পারি, কিভাবে আমি আমার কেরিয়ারকে ডেভেলপ করতে পারি, কিভাবে আমি রিসার্চ পেপার কে হাইলাইট করতে পারি, কিভাবে আমার ফোকাসে যেতে পারি। কি ম্যাম যেমন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তরুণ প্রজন্ম নিয়ে কাজ করে, আমি সে ভিডিওগুলো দেখতে পারি। এই ভিডিওগুলো দেখলে কি হবে, আমি যদি খারাপ সময় আমার যায়, তাহলে এই ভিডিও দেখার কারণে কিন্তু আমার জীবনের সাথে মিলে যেতে পারে, বা আমি আমার সেই খারাপ সময় থেকে বের হয়ে আসতে পারি। আমি পর্নোগ্রাফি দেখতে সেই সময়টা কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারি, সেটা সোশ্যাল মিডিয়া হোক, বা বইয়ের মাধ্যমে হোক, বা ভালো সঙ্গীর মাধ্যমে হোক। আমার মূল কথার সারমর্ম হচ্ছে যে আমি কিভাবে চিন্তা করি, আমার চিন্তাটা পজিটিভ অর নেগেটিভ। এজন্য আমি তরুণ প্রজন্মকে বলবো যে মানে আত্মহত্যা, পর্নোগ্রাফি, তারপরে ডিপ্রেশন, অস্তিত্ব সংকট, সবকিছু থেকে বের হয়ে আসতে গেলে মূল জায়গায় হচ্ছে সবকিছুর ব্যালেন্স, একটা ব্লেস স্টেশন। মানে একটা আমি যে অস্তিত্বে বিরাজ করি, যেখানে আমি ভালো থাকি, যেখানে আমার ভালো লাগে, সে জায়গায় খোঁজা এবং সে জায়গায় যাওয়ার জন্য কাজ করা। এবং আমি যদি সেন্সলেস হয়ে যাই, তাহলে আমাকে সেখান থেকে বের হয়ে আসার জন্য ট্রাই করা। যারা বা অতীতে যারা বের হয়ে এসেছেন অনেক গুণী মানুষ, প্রত্যেকের জীবনেই কিন্তু তরুণ সময় থাকে, কৈশোর থাকে, শৈশব থাকে। তো গুণী মানুষ কিভাবে স্ট্রাগল করেছেন, কিভাবে সংগ্রাম করেছেন, সে আইডিয়া গুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা সেই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে পারি। মির্জা হুমায়ুন ভাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আসবো মনিরুল ইসলাম। আমি চলে যেতে চাই ম্যামের কাছে, শ্রদ্ধেয় শিক্ষিকা ডক্টর রেবেকা সুলতানা। আমি একটি তথ্য দিতে চাই। 2021 সালের এক গবেষণায় উঠে এসেছে যে
দেশে 13 থেকে 19 বছর বয়সী শহরে ছেলে মেয়েদের 60 অর্থাৎ 60% বেশি মাঝারি থেকে তীব্র মানসিক চাপে ভোগে। বিষয় হলো ম্যাম, যেটি বলছিলাম, তরুণ প্রজন্মকে এখনই যদি এখান থেকে তুলে নিয়ে আসা না যায়, তাহলে কিন্তু আগামী প্রজন্ম নিঃসন্দেহে আমরা অন্ধকারের দিকে যাচ্ছি। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো সজাগ হওয়া উচিত কিনা, এক্সট্রা তাদের নজর রাখা উচিত কিনা, সেটি ব্যবস্থা নেওয়া উচিত কিনা বলে মনে করেন কিনা। একজন একটি প্রশ্নও করেছে ম্যাম, আমি আপনার কাছে এটা স্পেসিফিক ভাবে জানতে চাই। দ্বিতীয়ত হলো বাইজিদ আহমেদ, যে আমার মনে হয় সকলকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে, নৈতিক শিক্ষার সংস্পর্শে আসতে হবে। এখানে এই ধর্মীয় শিক্ষার অভাব আছে বলে মনে করেন কিনা? নট অনলি ইসলামিক রিলিজিয়ন, মানে যে কোনো রিলিজিয়ন, কোন ধর্মীয় শিক্ষাই কাউকে অশ্লীলতা, বেহায়াপনা, অনৈতিকতা, সন্ত্রাস, চাঁদাবাজ, খুন খারাপি এইগুলো কিন্তু পছন্দ করে না আমি মনে করি। আর যেহেতু আমরা এই দেশের অধিকাংশ মুসলমান, সেক্ষেত্রে ইসলামিক শিক্ষারও ঘাটতি রয়েছে বলে মনে করেন কিনা ম্যাম? জি ম্যাম, আমার কথা শুনতে পেয়েছেন? ম্যাম, আমার কথা কি শুনতে পেয়েছেন? ম্যাম, আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন? ভাই, আমি বাইজিদের কোশ্চেনটি বুঝছি, বাইজিদকে ধন্যবাদ, কিন্তু আপনার প্রশ্নটি আমি শুনতে পাইনি। আপনি প্রশ্নটি আবার করুন। আমি বলছি, বাইজিদের যে প্রশ্নটি, আপনি এটি আগে একটু বলবেন প্লিজ। এটি আমারও আমি প্রশ্ন। বুঝতে পেরেছি, আপনি তবে একটি প্রশ্ন বলছিলেন। জি, আমি বলছি যে তরুণ প্রজন্ম এখন যেভাবে ধাবিত হচ্ছে অন্ধকারের দিকে, আমি একটি গবেষণার রিপোর্টের কথা বলেছি। 2021 সালের এক গবেষণায় উঠে এসেছে, দেশের 13% 19 বছর বয়সী শহুরে ছেলে মেয়েদের 60%-র বেশি মানসিক চাপে বা মাঝারি তীব্র মানসিক চাপে ভোগে। সেক্ষেত্রে এই যে তরুণ সমাজ একের পর এক মানে অন্ধকারের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো এক্সট্রা ভাবে তাদেরকে দিক নির্দেশনা, তাদের প্রতি কেয়ারিং সেটি নেওয়া উচিত বলে মনে করেন কিনা? রাষ্ট্রের কোনো এখানে কিছু করার আছে কিনা প্রজন্মকে সঠিক ট্র্যাকে রাখার জন্য? মেজবান ভাই, আপনাকে অত্যন্ত ধন্যবাদ, এবং দারুণ একটি কোশ্চেন আসছে আমাদের সামনে, যে আমাদের যারা তরুণ সমাজ, তাদের মধ্যে মানে অনেক বেশি মাত্রায় হতাশা বা তাদের মধ্যে উদ্বিগ্নতা দেখা দিয়েছে। এটার মূল কারণ কি, যে ওই যে বললাম যে চাওয়া পাওয়ার একটি সংকট। অর্থাৎ আপনার যে যখন সময় না, মানে অসময় জিনিস আপনি যদি এখন নিতে চান, সেটি কিন্তু মানসিক চাপের একটি কারণ। অর্থাৎ আমাদের প্রথমতই যে জায়গাটিতে গুরুত্ব দিতে হবে, যে তরুণদেরকে প্রথমতই শিখাতে হবে, শিক্ষাটা কিন্তু কোনো চাকরির জন্য নয়, শিক্ষাটা সম্পদের জন্য নয়, শিক্ষাটা খ্যাতির জন্য নয়, শিক্ষাটা শুধুমাত্র নিজেকে সমৃদ্ধ করার জন্য, একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি করার জন্য। তখনই কিন্তু তারা এই হতাশা থেকে বের হয়ে আসতে পারবে। কারণ কি, শিক্ষার সাথে আমি যখন চাকরি যোগ করে দিচ্ছি, শিক্ষার সাথে আমি যখন জীবিকা যোগ করে দিচ্ছি, শিক্ষার সাথে আমি যখন খ্যাতি যোগ করে দিচ্ছি, শিক্ষার সাথে আমি যখন সোসাইটিকে আমি কোথায় অবস্থান করব তাই নির্ধারণ করে দিচ্ছি, সেটাই কিন্তু মানসিক চাপের প্রধান কারণ। আর আমরা যদি একটা জায়গায় নিজেকে দাঁড় করাতে পারি, অর্থাৎ নো দাই সেলফ, এই যে সক্রেটিসের সেই যে জ্ঞান প্রাচীন যুগের, সেই জায়গাটিতে যদি নিজেকে দাঁড় করানোর সুযোগ থাকে তরুণদের, তাহলে কিন্তু তারা এই ডিপ্রেশন থেকে মোটামুটি বেরিয়ে আসতে পারবে। কারণ কি, যে মানুষ যখন নিজেকে জানতে চেষ্টা করবে, তখন দেখবে যে সোসাইটি, রাষ্ট্র বা পৃথিবী তার উপরে যা দিচ্ছে বা তাকে যে পরিস্থিতি দিতে চায়, সেটি তার আসল পরিচয় নয়। তার আসল পরিচয় হলো একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে, একজন ভালো মানুষ হয়ে, একজন সমৃদ্ধ মানুষ হয়ে এই পৃথিবী ত্যাগ করা। কিন্তু 5টা গাড়ি, 10টা নারী বা অনেক অনেক সম্পদ, এইটা নিয়ে পৃথিবী ত্যাগ করলে আপনার খুব বেশি লাভবান হবে বলে আমরা ধর্মেও দেখি না, এথিক্সও দেখি না, বা সাধারণ ভাষায় আমরা সেটা দেখি না। কারণ কি, কোনো সম্পদ বা কোনো কিছু আপনার সাথে
যাওয়ার কোনো সুযোগ নাই আসলে। এবং মৃত্যু কিন্তু অবধারিত, অর্থাৎ স্বপ্নের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকে যেমন বাস্তবতা, জীবনের অপর প্রান্তে অলওয়েজ দাঁড়িয়ে আছে মৃত্যু। এবং তরুণদের যদি আমরা শুধু এই জায়গাটিতে সচেতন করতে পারি, সজাগ করতে পারি যে তুমি কিন্তু একটি লিমিটেড টাইম পৃথিবীতে স্টে করছো, আছো, এবং এই লিমিটেড টাইমের মধ্যে তুমি যত সৎকর্ম করবে তোমার লাইফটি তত বেশি সুন্দর হবে, যত বেশি অসৎকর্মের সাথে জড়াবে তত বেশি তুমি নোংরামের সাথে জড়িয়ে যাবে। সেটি হতে পারে হয়তোবা আপনার টাকার জন্য আপনি একটি নমিনেশন পেয়ে যেতে পারেন, হতেই পারে এরকম একটা কিছু, জাস্ট একটা এক্সাম্পল বলছি, কেউ পার্সোনাল ভাবে নেওয়ার কোনো কারণ নাই, একটি নমিনেশন পেয়ে যেতে পারেন। কিন্তু এটার আপনার যে লিমিটেশন বা এটার যে সময়টা মানে কতটুক, সর্বোচ্চ 10 বছর ধরেন। আমরা দেখি যে কখনো কখনো একজন মানুষ হয় 5 বছর এমপি থাকে বা 10 বছর এরকমই থাকে, মানে একটা নির্দিষ্ট কাল। এখন এই নির্দিষ্ট কালের পর আপনি সোসাইটিতে কিভাবে বিলং করবেন এটা যদি আপনি ভাবতে পারেন তাহলে কিন্তু আপনি খারাপ কাজটি আর করেন না। কিন্তু আমাদের সোসাইটিতে বিষয়টা কি দেখানো হয় যে তুমি একবার যদি এমপি হতে পারো, একবার যদি মন্ত্রী হতে পারো, একবার যদি রাজনীতিতে চলে যেতে পারো তাহলে তুমি অনেক টাকার মালিক হবে, তুমি যা তুমি চাও সেটি তুমি পাবে, তুমি যে কোনো ভাবে ক্ষমতার ইউজ করতে পারবে। এই জিনিসগুলোকে স্প্রেড করে দেওয়ার জন্য নেগেটিভলি, অর্থাৎ রাজনীতিকে যেখানে পজিটিভলি দেওয়ার কথা মানুষের মধ্যে, তরুণদের মধ্যে, সেখানে নেগেটিভলি দেওয়া হয়েছে। এই নেগেটিভলি দেওয়ার কারণে আমাদের সোসাইটিতে কিন্তু এই উদ্বিগ্নতা এবং হতাশা বেড়ে গিয়েছে। এবং আপনি যেটি বলেছেন যে বাইজিদের একটি কোশ্চেন ছিল, এখানে আসলে ধর্মীয় যে বিষয়টা, যে শুধু ধর্মীয় শিক্ষা হবে না, কারণ কি যে ধর্ম একটা দারুণ বিষয়, একটি চমৎকার বিষয়। অর্থাৎ ধর্ম মানে ইসলাম নয়, ধর্ম মানে হিন্দু নয়, ধর্ম মানে খ্রিস্টান না, এরকম না। মানে সকল ধর্মের মূল যে স্লোগান সেটি হলো মানুষের কল্যাণ করো, সকল মানে যে কোনো পাপ কাজ থেকে তুমি দূরে থাকো, অর্থাৎ টোটাল সমগ্র বিশ্বের যা কিছু আছে তাদের সেবা করো এবং তুমি অন্যায় পথ থেকে দূরে থাকো। এটি কিন্তু সকল ধর্মের মূল স্লোগান। তাহলে আমি কেন শুধু ইসলাম, কেন শুধু হিন্দু, কেন শুধু মুসলিম, এই জায়গায় না গিয়ে শুধুমাত্র ধর্মের যে ভালো দিকগুলো এগুলো যদি আমরা স্প্রেড করতে পারি, আর সাথে সাথে যে নৈতিক বিষয়গুলো, যে আমার কতটুকু, অর্থাৎ আপনি যে কথাটি বলছেন যে একটা বাচ্চা কি পরিমাণ পর্ণ দেখতে পারে বা কি ধরনের পর্ণের সাথে জড়াতে পারে বা কি ধরনের খারাপ কাজের সাথে জড়াতে পারে, এটি কিন্তু খুবই অ্যালার্মিং একটি বিষয় হুমায়ুন ভাই। এখন সমাজের ক্ষেত্রে এই পর্ণটা, এখানে কি যে ও কিন্তু নিজেও জানে না যে ও নিজের কত ক্ষতি করে দিচ্ছে। দেখেন আপনি একজন মানুষ যখন একবার পর্ণ দেখে ফেলে সে কিন্তু আর কোনো কিছুতে শান্তি পায় না, অর্থাৎ এই যে তার যে জি জি তার মধ্যে যে এই যে অভাবটা বেড়ে যাচ্ছে, প্রতিদিন সে নতুন কিছু চাচ্ছে, তার মানে কি সে কিন্তু তার চরিত্রের জায়গা থেকে স্খলন হচ্ছে, সাথে সাথে কিন্তু তার যৌন ক্ষমতা সে হারিয়ে ফেলছে। অর্থাৎ তার যে জায়গাগুলিতে শক্তিশালী থাকার কথা সে জায়গাগুলিতে কিন্তু শক্তিশালী থাকছে না। সে যে দারুণ একটি সন্তান পেত সেই সন্তানের জায়গাটিও কিন্তু সে কনফার্ম করতে পারছে না। কারণ কি যারা পর্ণতে আসক্তি থাকে তারা নিজেদেরকে আস্তে আস্তে এমন ক্ষয়ের দিকে নিয়ে যায় যে এই জিনিসগুলোর প্রতি তার আর কোনো ধরনের আগ্রহ থাকে না। আর আগ্রহ না থাকার কারণে সে কিন্তু অনেক সুন্দর, সুস্থ এবং প্রজ্ঞাবান বাচ্চারও মালিক হতে পারে না। আসলে এটা যদি তারা জেনে ফেলতো, এই শিক্ষাটা যদি আমরা দিতে পারতাম ক্লাসে বা সব জায়গায়, যে তোমরা খারাপ জিনিসের প্রতি তুমি নেশা হয়ে ঝুঁকতে পারো কিন্তু এটি তোমাকে ভালো কোনো রেজাল্ট দিবে না, তখনই কিন্তু আসলে তাদেরকে ফিরানো একমাত্র সম্ভব। অর্থাৎ মূলত হলো কোনো শাস্তি বা কোনো ধরনের পানিশমেন্ট মানুষকে কিন্তু সম্পূর্ণ ভালো করতে পারে না। আপনার তাকে মোটিভেট করতে হবে, অর্থাৎ তাকে যে কোনো ভাবেই হোক একটি সুন্দর পথের দিক নির্দেশনা দিতে হবে। এদের জন্য মেন্টর দরকার হুমায়ুন ভাই। আমাদের সমাজে এখন সবচেয়ে বড় ক্রাইসিস হলো মেন্টরদের। অর্থাৎ আপনি ভালো পূর্ণ একজন মেন্টর পাওয়া খুব কঠিন। এবং আপনি দেখেন সমাজকে যারা লিড দিচ্ছে তারা কিন্তু তাদের চরিত্রের সাথে, তাদের কাজের সাথে এবং তাদের বাইরের যে বিহেভিয়ার, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর রেবেকা সুলতানা আমাদের সঙ্গে কথা বলছিলেন। ইলেকট্রিসিটি চলে গিয়েছে মেবি, আমরা আবারও চেষ্টা করব ওনার সঙ্গে জয়েন হওয়ার জন্য। মনিরুল ইসলাম, হ্যাঁ জি ম্যাম। জি আমরা আবারও ফিরে আসবো। জি ঠিক, আপনি শুনতে পাচ্ছেন? জি জি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমার কারেন্ট চলে গিয়েছিল আসলে, সরি।
হুমায়ুন ভাই, মূল জায়গাটা কি যে আমাদের এখন আপনার প্রথম যে সংকট যদি মোকাবেলা করতে হয়, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বলেন আর পৃথিবীতেই বলেন, আপনার মেন্টর খুঁজে বের করতে হবে। কারা স্বচ্ছ জীবন যাপন করে, কারা কথা এবং কাজে এক, যাদের কথা এবং কাজ এবং যাদের কাজ করতে এই যে খাতা কলম লাগবে না, আপনার কাগজ লাগবে না, অর্থাৎ মুখের কথাই ফাইনাল, এই ধরনের লোক আপনার সৃষ্টি করতে হবে এবং এই ধরনের লোকদের এই মেন্টরের দায়িত্বগুলো দিতে হবে। এটার ক্ষেত্রে রাষ্ট্রের কিন্তু একটি বড় ভূমিকা আছে। মানে আমরা যতই পুরস্কৃত করি শুদ্ধ কাজের জন্য, কিন্তু লোকটা যদি শুদ্ধ না হয় তাহলে তো বিপদ। অর্থাৎ কথায় ও কাজে গরমিল না হওয়া। একেবারে মানে আপনার কোনোভাবেই না, আপনার টাইম 8টা মানে 8টাই, মানে 7টা 59 মিনিট 59 সেকেন্ড, নট 8টা। কিন্তু আমাদের বাংলাদেশে আপনি দেখেন একেবারে 2-1 জন সিটে ফোটা যারা সর্বোচ্চ বড় লেভেলে যারা থাকে বা যারা কাজ করে, ঠিক আছে না, যারা বড় লেভেলে থাকে তাদের কিন্তু অনেক সময় দেখবেন যে সময় খুব হেরফের হচ্ছে, মানে মারাত্মক ভাবে হেরফের হচ্ছে। এর কারণটা কি? যে এর কারণটা হলো যে মূলত তারা মনে করে যে তারা হয়তো পরে গেলে তাদের গুরুত্বটা বেড়ে যাবে, কিন্তু এটা তো জাতির উপরে একটা নেগেটিভ এফেক্ট পড়ে। মানে তরুণরা কিন্তু তাকেই ফোকাস করছে, কিন্তু যখন দেখে যে ধরেন আমার মতো একজন শিক্ষক যদি ক্লাসে সবসময় 20 মিনিট পরে ঢুকে 10 মিনিট আগে বের হয়, তাহলে সেই শিক্ষককে কিন্তু কেউ আপনার লাইফের কিন্তু মেন্টর হিসেবে নিবে না। সুতরাং আমাদের প্রত্যেকের জায়গায় খুব সতর্ক থাকতে হবে। অর্থাৎ আমরা ম্যাম আমি যদি আবারও একটু বলি, আপনি হয়তো এমনটি বুঝাচ্ছিলেন যে যাদের রাতের চেহারা যেমন থাকবে দিনের চেহারাও তেমন থাকবে, অর্থাৎ তাদের ঘরে এবং বাইরে একই রূপ থাকবে। অর্থাৎ আপনি একা যেমন আচরণ করবেন, মানুষের মধ্যে যেমন আচরণ করবেন, একা থাকতেও সেই ধরনের আচরণ করবেন, সেটাই হলো মূল মানুষের লক্ষণ আসলে। অর্থাৎ প্রকাশ্য এবং গোপনীয় আচরণ সব একই হবে, কখনো লোক দেখানোর জন্য অভিনয় নয়। এটি আমি যদি মনে করি আমাদের ধর্মীয়, আমি খুব একটা ধর্মকর্ম অত বুঝি কম, তবে যতটুকু জানি আল্লাহ রাসূল বলছে যে তার স্ত্রীদের বলছে যে আমি যা বলি সকালে দুপুরে রাতে সন্ধ্যায় যখন যা করি সেটি মানুষকে বলো, অর্থাৎ কোনোটি গোপন না। অর্থাৎ তিনি হলো একটি আদর্শ ছিলেন, একটি পরিচ্ছন্ন মানুষ ছিলেন। তেমনি যদি হয় তবেই কিন্তু এই সংকট থেকে উত্তরণের উপায় এবং তাদেরকে কিন্তু আইডল হিসেবে নেওয়া যেতে পারে, এগুলি আপনি বোঝাতে চেয়েছেন মেবি। হুমান ভাই একটু যোগ করতে চাই, বিষয়টা হলো যে আপনি জানেন যে আমাদের ইসলাম খুবই সহজ একটি ধর্ম, কিন্তু এটাকে কঠিন ভাবে উপস্থাপন করা হয়। সেখানেও আমি যারা ধর্ম প্রচার করে তাদের মূল কথা হলো যে আপনি দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্গের কাজ আছে এবং প্রত্যেকটা অঙ্গের কিন্তু পর্দা আছে। তা আপনি যখন চোখের পর্দা মেনটেন করবেন এবং আপনি যখন আপনার নাকের এবং আপনার ত্বকের, তখন কিন্তু আপনি কোনো পাপ করতে পারবেন না। ইসলাম যদি আপনি মানেন, শুধু ইসলামই যদি মানেন, তাতে কিন্তু আপনি এগুলো করতে পারছেন না, কারণ চোখ দিয়ে কিন্তু তখন আপনি পর্নোগ্রাফি দেখতে পাচ্ছেন না, আপনি কাউকে টাচ করতে দিতে পারছেন না আপনাকে, ঠিক আছে, এবং আপনি কোনো খারাপ গন্ধ নিতে পারছেন না, তার মানে আপনি মদ স্পর্শ করতে পারছেন না। মানে মোটামুটি সবকিছু কিন্তু ওখানে একটি রাউন্ড ফিগার দেয়া আছে। কিন্তু আমরা মুখে ধর্মের কথা বলি কিন্তু রাতে গিয়ে পর্নো দেখি, তাহলে সে কেমন ধার্মিক আপনি মনে করেন? জি বুঝতে পেরেছি। আমি একটু কমেন্ট গুলো করতে চাই। আইয়ুব আলী, থ্যাংক ইউ ভেরি মাচ। কাজল সরকার বলেছেন ধর্মীয় শিক্ষা ব্যবস্থা পারে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, সেই সাথে স্মার্ট ডিভাইস পরিহার করা, বয়স বিবেচনায় স্মার্ট ডিভাইস আইনি তৎপরতা প্রযোজ্য। কাজল সরকার ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। TNK নিউজ, তাসরিন নুরি খোকন নিউজ, সুন্দর আলোচনা, ধন্যবাদ মনিরুল ইসলাম এবং ডক্টর রেবেকা ম্যাম, ধন্যবাদ পাবলিক কনসেপ্টকে জানিয়েছেন। বাইজিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য, কমেন্ট করেছেন। শেখ আব্দুল্লাহ আল মাহমুদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আব্দুল্লাহ আল মাহমুদ আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। একটু আমি ম্যাম আরেকটি খুব আমার এটি বারবার মনে হচ্ছে যে এই ট্যাগটি আপনার আলোচনা করা প্রয়োজন বলে মনে করি বা আমার জানার বিষয়। রাষ্ট্রের কতটুকু দায়িত্ব আছে তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর, এবং কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এবং এটি কাঠামোগত কোনো পদক্ষেপ নেওয়া পসিবল কিনা, যে ইনস্টিটিউটগত এরকম কোনো পদক্ষেপ নেওয়া পসিবল কিনা, আপনি আমার প্রশ্ন বুঝতে পেরেছেন কিনা ম্যাম? জি, থ্যাংক ইউ হুমায়ুন ভাই।
খুবই সুন্দর প্রশ্ন। অর্থাৎ বিষয়টা হলো যে বর্তমান সময় আপনি দেখেন আমাদের সমাজ কিন্তু এখনো তরুণদের ভিন্নভাবে এবং পরিশ্রমী ভাবে উপস্থাপন করার ক্ষেত্রে অপারগ। কিন্তু তরুণরাই কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রমী হতে পারে, সবচেয়ে বেশি কিছু দিতে পারে। তাই যেমন দেখা গেছে যে তরুণদের সৃজনশীলতাকে রাষ্ট্র এবং সমাজ কিন্তু সঠিকভাবে নার্সিং করতে পারছে না বলে আমি মনে করি। এটা আমার একেবারে ব্যক্তিগত মত। অর্থাৎ তরুণদের, আগ্রহী তরুণদের যে সৃজনশীল ক্ষমতা আছে, এই যেমন আমরা মনিরকেই দেখতে পাচ্ছি, এখানে সে একদমই ছাত্র, কিন্তু সে তার অনেকগুলো জায়গায় কিন্তু তার ক্যাপাসিটি আছে, তার পটেনশিয়ালিটি আছে। কিন্তু এখন যদি আমি তাকে নার্সিং করতে না পারি, এই পটেনশিয়ালিটি যদি তাকে মানে আমি যদি নিজের মত করে তাকে বিকাশ হতে না দেয়, তাহলে কিন্তু সে পরবর্তীতে এই জায়গাটিতে নাও থাকতে পারে এবং পরবর্তীতে সে সমাজের যে তার অবদান রাখার কথা সেটি নাও রাখতে পারে। এইখানে কিন্তু রাষ্ট্রের কিন্তু একটি দায়িত্ব থাকে। অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব থাকে মানে হলো যে রাষ্ট্রের মূল কাজ হলো তরুণদের প্রতি অত্যাধিক গুরুত্ব দেওয়া। এটা হলো প্রথম কথা, যে যেহেতু তরুণরাই হলো একটি রাষ্ট্রের মেরুদণ্ড মূল, সুতরাং তরুণদেরকে যদি আমি সঠিকভাবে সুশিক্ষাটা দিয়ে একেবারে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু আমি যতই চিল্লাচিল্লি করি, যতই আইন প্রয়োগ করি, যা কিছুই করি, কোনো কিছুই কাজে আসবে না। তার মানে কি আমাদের রাষ্ট্রের একটি জায়গায় যে জায়গাটি সজাগ থাকতে হবে সেটি হলো তরুণ সমাজ কোন কোন জায়গায় বিচরণ করে সেই জায়গাগুলোকে আগে সর্ট আউট করতে হবে। যেমন 1 নম্বর হলো শিক্ষা ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু স্কুলে যায় বা ইউনিভার্সিটিতে যায় বা কলেজে যায়, সেই জায়গাটিতে কতটা সুন্দর শিক্ষার ব্যবস্থা করা যায়, অর্থাৎ কি কি ধরনের শিক্ষা দিলে তাদের ম্যাম ম্যাম আমি আমি একটু আপনাকে বলতে চাই, অ্যাড করতে চাই। আমি এই প্রশ্নটি করতে চাচ্ছিলাম আপনাকে, ঠিক তখনই আরেকটি কমেন্ট পেয়েছি। সেটি হলো একটি আইডি, আমি জানি না, সিনিয়র সাব্বির। আমি এই প্রশ্নটি আপনাকে করতে চাচ্ছিলাম, কিন্তু একজন দর্শক করেছেন। এরকম বক্তব্য আমরা আমাদের কলেজের ক্লাসে জানতে পারি নাই। খুব ভালো লাগতেছে ভিডিওটা। ম্যাম আমার প্রশ্ন হলো, আপনি একজন শিক্ষক হয়ে আপনাদের ক্লাসরুম গুলোতে শ্রদ্ধেয় শিক্ষকদের আমি খুব সমীহ করেই বলছি, তারা কি যথাযথভাবে নৈতিক শিক্ষা, মূল্যবোধ শিক্ষা এবং তাদেরকে সঠিক ট্র্যাকে পরিচালনা হওয়ার জন্য আমরা যথাযথ কথা বলার চেষ্টা করি কিনা, নাকি শুধু একজন শিক্ষক হিসেবে যতটুকু দায়িত্ব পালন করা দরকার, ক্লাস টাইমটা, ডিউরেশন টাইমটা কিল করে চলে আসা বা ওই বইয়ের মধ্যেই ওই টপিকস এর মধ্যে থেকেই চলে আসা, কিন্তু অন্যদিকে আমরা শেখাচ্ছি রকেট বানানোর কথা, শেখাচ্ছি আমরা উড়োজাহাজ বানানোর কথা, কিন্তু আমরা আমাদের মূল্যবোধের কথা হারিয়ে যাচ্ছি এবং আমাদের তরুণ সমাজকে সেই দিক থেকে আনতে পারছি না। আমি বোঝাতে পারছি কিনা ম্যাম, একটু আপনি ক্লিয়ার করবেন। এটা আপনি একদমই, আমি একটা বাস্তব উদাহরণ থেকে বলছি। আমি 2007-এ আমি গাজীপুর ক্যান্টনমেন্টে জয়েন করি এবং তখন ওই বছরেই যারা ছিল ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে ছিল, আমি কিন্তু তখন তাদের লজিকের টিচার ছিলাম এবং ওই বছর আমি 1 বছর শুধু তাদের ক্লাস নিয়েছি, মানে 6 মাস নিতে পেরেছি। ওই বছরে কিন্তু 20 জন স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে। এটার একমাত্র কারণ ছিল তাদেরকে জাস্ট উদ্বুদ্ধ করা যে ইউনিভার্সিটি কি, লাইফ কি, তার করণীয় কি, এই 3টে জিনিস তাকে শুধু ধরিয়ে দেওয়া। এই 3টে জিনিস ধরিয়ে দেওয়ার পর সে কিন্তু অটোমেটিক্যালি তার জায়গাটি সে সর্ট আউট করে ফেলেছে। তার মানে কি শুধু শিক্ষক নয়, আমরা বারবার কিন্তু শিক্ষকদের দিকে হাতটা তুলছি বা আঙুলটি তুলছি। আমি মনে করি এই আঙুলটি শুধু শিক্ষকদের দিকে নয়, সমাজের প্রতিটি স্তরে মানুষ, যেমন আপনি রাজনীতিবিদের কথা একবার আনছেন না, যে তাদের আসলে কিরকম মানে তাদের আদর্শ কিরকম হওয়া উচিত, শুধু শিক্ষক কেন, হোয়াই? আমি এই জিনিসটাকে আমি আপনাকেও এই জায়গা থেকে একটু বলতে চাই যে শুধু শিক্ষক কিন্তু এর জন্য দায়ী নয়, এর জন্য দায়ী আমাদের মা বাবা, এর জন্য দায়ী আমাদের সোসাইটি, এর জন্য দায়ী আমাদের যারা নেতা, মূলত যাদেরকে আপনি দেখেন যে আমরা সোসাইটিতে কাকে স্টার বলছি, যে একেবারে অল্প টাকা ইনকাম করে কুড়ে করে থেকে একটা জামা পরে সমাজে বিচরণ করছে তাকে, নাকি যে যে একাধিক বিয়ে কোনো কারণ ছাড়াই করে, মানে কোনো কাগজপত্র ছাড়াই করে, এই সেই করে, তারপর দেখা গেছে টাকায় উল্টা পাল্টা ইনকাম করে, তারপর তাকে কিন্তু আমরা আইডল মানছি বা স্টার বলছি এবং সেটাকে কিন্তু সোসাইটি তাকে কিন্তু বাহাবা দিচ্ছে। সুতরাং আমাদের কিন্তু মূল জায়গায় পয়েন্ট আসতে হবে যে শুধু শিক্ষক নয়, প্রত্যেকটি
একটি সচেতন নাগরিক এর জন্য দায়ী। এবং মূল যে জায়গাটি দেয় এটা কিন্তু রাষ্ট্রকে, অবশ্যই রাষ্ট্রযন্ত্র হলো প্রধান একটি দেশের। সে আপনি তরুণ বলেন, সে প্রাপ্তবয়স্ক বলেন, সে বালক বলেন, যে শৈশব যাই বলেন না কেন, একটা জায়গায় কিন্তু রাষ্ট্রের এত ক্ষমতা আছে যে তারা চাইলে কিন্তু অনেক কিছু ব্যবস্থা করে ফেলতে পারে। ধরেন যদি জি, আমি একটি এলাকাকে, কাজল সরকার বলেছেন যে রাষ্ট্র এর দায় এড়াতে পারে না। নিঃসন্দেহে Right. রাষ্ট্র এর দায় এড়াতে পারে না, এবং রাষ্ট্রকে একটি সঠিক ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য যুব সমাজদেরকে এখনই কিন্তু একটি ভালো স্বচ্ছ পরিকল্পনা গ্রহণ করা উচিত। নইলে কিন্তু আমরা এই যুব সমাজকে, পরবর্তী জেনারেশনকে আমরা কিন্তু ধরে রাখতে পারবো না। এক সময় আমাদের গোটা বিশ্বই জরাজীর্ণ হয়ে যাবে। ম্যাম, আমি আবারও আপনার কাছে আসবো, একটু মনিরুলের কাছে চলে যেতে চাই। তো লেখক মনিরুল, এই যে বলছে রাষ্ট্র এই দ্বার এড়াতে পারে না, ম্যাম বলছিলেন যে রাজনীতিবিদদেরও অনেক বড় ভূমিকা রয়েছে। নট অনলি একটা কোনো সেক্টর, সেটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, রাজনীতিবিদ, এখানে পরিবারও কিন্তু অনেকটা দায়। কারণ একটি পরিবারই হলো সবচেয়ে বড় প্রতিষ্ঠান, মূল্যবোধের শিক্ষা দিবে। এর চেয়ে বড় ইউনিভার্সিটি আর হতে পারে না। পরিবারকেও তো সেই দায় নিতে হবে। আপনি কি মনে করেন, কতটুকু ভূমিকা রাখা উচিত একটি পরিবারে? জি রহমান ভাই, আসলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, এটা জাস্ট 1 ঘন্টার কোনো আলোচনা না। এটা আসলে মানে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা উচিত আমি মনে করি। এখানে অনেকগুলো কথা উঠে আসছে। আমরা শুনেছি যে ধর্ম বলতে আসলে আমরা কি বুঝি, মানে আমাদের ধর্মের ব্যাপারটা উঠে আসছে। আসলে ধর্ম বলতে আমরা কি বুঝি, আমরা ধর্মকে কিভাবে বুঝি? আমি 18 বছর মোটামুটি ধর্মীয় শিক্ষার সাথে জড়িত। আমি দেখেছি যে একজন ধর্ম বলতে টুপি পরে আছে, পাঞ্জাবি পরে আছে। আমি এটাকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করছি না, কিন্তু যেটা বাস্তব সেটা আমাকে বলতে হবে। দেখি তার মধ্যে তার আচরণ এতটাই খারাপ, এতটাই নিকৃষ্ট, আপনি অবাক হয়ে যাবেন। এবং সে চুরি করে, এরকম আমি দেখেছি। সে ধর্মের আশ্রয় নিয়েছে। আমি এরকমও দেখেছি অনেক ফর্মাল ড্রেস, আপনার শার্ট পরে, গেঞ্জি পরে, তার মধ্যে কোনো রকম দুর্নীতি নেই। আমি এরকম দেখেছি। আমি এরকম একটি মেমকে দেখেছি যে তার জীবনে কোনো রকম নয়ছয় সে করেনি, এবং তার কাছে যত রকম স্টুডেন্ট যাবে সে তাকে আপ্যায়ন করাবে। এবং আমি প্রশ্ন করেছি যে ম্যাম, আপনি এতগুলো স্টুডেন্টকে কেন খাওয়ান? তো আমাকে সেই ম্যামটি বলছে, আমি সঙ্গত কারণে তার নাম বলছি না, সে ম্যাম আমাকে বলছে যে মনির, আমার কাছে যে আসে সে তার রিজিক নিয়েই আমার কাছে আসে, কারণ আমি প্রজাতন্ত্রের টাকায় কিন্তু বেতন পাই। আমি প্রজাতন্ত্রের টাকায় বেতন পাই, সুতরাং আমার কাছে যে আসে সে আমার মেহমান, তাকে খাওয়াতে আমি বাধ্য। সুতরাং এই যে টেন্ডেন্সি, আমরা কিন্তু শিক্ষকের কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে, রাষ্ট্রের যারা বিভিন্ন জায়গাতে আছে, আমরা কিন্তু এই কথাগুলো শুনতে পাই না। ইভেন আমাদের ক্লাস টাইমেও এই কথাগুলো শুনতে পাই না। সুতরাং আমি বলবো যে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। আমার একটি গবেষণামূলক প্রবন্ধ ছিল, এবং 22টা ইউনিভার্সিটি থেকে আমি মাসিক সেরা লেখক পুরস্কার পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আরসি মজুমদার অডিটোরিয়াম থেকে। সুতরাং আজকে আমাদের সমাজটা এরকমই হয়ে গেছে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। আমরা কয়টা ব্যাপার নিয়ে কথা বলবো? রাজনীতিতে যারা ঢুকছে তারা কিন্তু অস্তিত্ব সংকটে ভুগছে, এবং লাস্টের দিকে, শেষের দিকে তারা ডিপ্রেশন হয়ে মানে বের হয়ে আসছে। কারণ কি, রাজনীতি যারা করে তারা তেলবাজ দিতে থাকে, তেলবাজ হয়। আমি কিন্তু একজন রাজনৈতিক পরিবারে আমার জন্ম, আমি এটা দেখেছি। রাজনীতি মানে কি, বর্তমানে আপনি তেল দিতে হবে, আপনি তেল না দিলে ভালো প্রমোশন পাবেন না, নেতার কাছে যেতে পারবেন না। এই যে একটি অবস্থা, সরকারি চাকরিজীবী যারা করে, আপনি বিভিন্ন কাজের জন্য যাবেন, আপনাকে ঘুষ প্রদান করতে হবে, এবং সে এমন ভাবে আচরণ করবে যেন আপনি তার কাছে গিয়েই তাকে বিরক্তি করছেন এরকম। কিন্তু সে কি আসলে সেই সময়ের জন্য সরকার তাকে টাকা দিচ্ছে না? প্রত্যেকটি সেক্টরে আজকে পরিবার দেখেন, ম্যাটারিয়ালিজম লাইফ আমরা লিড করছি বাংলাদেশে। আমেরিকা যখন আমেরিকা যখন সায়েন্সের ছোঁয়া পায়, তখন রিলিজিয়ন এবং সায়েন্সের সাথে একটা কনফ্লিক্ট হয়। আমরাও মাত্র আধুনিকতার ছোঁয়া পেয়েছি, তো আমরা ম্যাটারিয়ালিজম লাইফের দিকে মুখছি, পাগলা ঘোড়ার মতো ছুটছি। মানে আমার সন্তান কোথায় আছে, আমার ভাই কোথায় আছে, আমার বাবা মা কোথায় আছে, আমার ছেলের কি অবস্থা, এই ব্যাপারগুলো আসলে আমরা খেয়াল করছি না। যার কারণে সমাজের প্রত্যেকটা জায়গাতেই এই ম্যাটারিয়ালিজম, জড়বাদ জীবনের দিকে আমরা এমন ভাবে ছুটছি যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। প্রত্যেকটা সেক্টরে আমাদের বিশাল বিশাল গ্যাপ রয়েছে, শূন্যতা রয়েছে, এবং অস্তিত্ব সংকট রয়েছে। তাই আমি বলবো যে আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, ব্যাপক হারে বইয়ের সাথে সম্পৃক্ততা করতে হবে, আমাদের মেন্টর খুঁজে বের করতে হবে,
এই বিষয়গুলো যদি আমরা ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করি, আসলে আমাদের লাইফের পারপাসটা কি? এটাই কি আমাদের চিরস্থায়ী জীবন, নাকি আরেকটি জীবন রয়েছে? এই যে রাষ্ট্রের থেকে আমি সুবিধা নিচ্ছি, আমি পড়াশোনা করছি, শুধু আমার বাবার টাকায় না, প্রজাতন্ত্রের প্রত্যেকটা মানুষের টাকায় কিন্তু আমার জন্য ইনভেস্ট করা হয়েছে। ইভেন যে ভিক্ষুক, যে খাবার পায় না, তারও কোনো না কোনো টাকায় কোনোভাবে পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে কিন্তু আমার জন্য বরাদ্দ রয়েছে, এবং আমি সেই সুবিধাটা নিচ্ছি। সুতরাং আমি যে জায়গা থেকে থাকি না কেন, এই যে রাষ্ট্রের থেকে যে সুবিধা নিচ্ছি, আমার ট্রেন থাকতে হবে, আমার কনসেন্ট্রেশন থাকতে হবে, আমি যখন কোনো জায়গাতে দাঁড়াবো এরকম মানুষের সেবা করবো, এটা আমি রাষ্ট্রের কাছে মানে দায়বদ্ধ। সুতরাং আমাদেরকে এই প্রত্যেকটা জায়গা থেকে খুঁটিনাটি বিষয়গুলো চিন্তা করেই নিজ থেকে উদ্যোগ নিয়ে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, সমাজ, রাষ্ট্র, এভাবে আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমরা যারা তরুণ প্রজন্ম আছি বা সমাজের বিভিন্ন সেক্টরে যারা বড় ধরনের ভূমিকা রাখতে পারে, তাদেরকে সচেতন হতে হবে এবং কাজ করতে হবে মানুষের জন্য, রাষ্ট্রের জন্য, ধন্যবাদ। স্মার্ট। ধন্যবাদ আপনাকে। আমি প্রোগ্রামের প্রায় শেষের দিকে এসেছি। শ্রদ্ধেয় ম্যাম, আমি আসলে এটি আপনার সঙ্গে আমার আজকে জীবনের প্রথম কোনো টক শো আমার প্রতিষ্ঠানে, এবং আমি আপনাকে দেখি অনেকদিন জানি, চিনি, আপনার সঙ্গে কখনো ইন্ট্রোডিউস হয়নি। তো ভালো লাগলো আমি মনিরুল ইসলামের মাধ্যমে আপনাকে পেয়ে। সত্যি আপনি একজন গুণী মানুষ, ভালো মানুষ, সাদা মনের মানুষ, আমি যতটুকু জানি। আপনার কাছে একটু আপনার কথাগুলো বেশি শুনবো, আমার শুনতে ভালো লাগছে। দর্শকরাও শুনছে, অনেকেই রয়েছে আমাদের সঙ্গে। আহ, পুঁজিবাদ অর্থনীতিটাও এই যে আজকে তরুণ সমাজকে ভোগাচ্ছে, এই ডিপ্রেশন, অস্তিত্ব সংকটের দিকে ঠেলে দিচ্ছে কিনা বলে মনে করেন কি? এই না, পুঁজিবাদ অর্থনীতি এবং এই যে অপসংস্কৃতি, অপরাজনীতি, যেটি হলো এটি বিশাল বহর রাজনীতিবিদের থাকবে, তরুণ সমাজ তার পিছ পিছ ঘুরবে, এবং তরুণ সমাজ পড়ালেখা অন্যান্য মূল ট্র্যাকে না থেকে তাদের পিছু পিছু ঘুরে একটা সময় তারা ডিপ্রেশনে চলে যাবে, আর তরুণ আগামী প্রজন্ম ধ্বংস হবে। এটি মনে করেন কিনা শিক্ষক ডক্টর রেবেকা সুলতানা? জি, মির্জা হুমায়ুন ভাই, খুব আপনাকে ধন্যবাদ আরো একটি সুন্দর কোশ্চেন করার জন্য। এখানে আমি প্রথমতই ধন্যবাদ জানাবো মনিরকে। মনিরের একটা বিষয়ে আমার খুব ভালো লাগছে, যে সে বলছে যে আসলে আমাদের বর্তমান সময়ে আমরা রিচুয়ালিস্ট বেশি, রিলিজিয়াস না। এই জায়গাটা কিন্তু আমাদের খুব গুরুত্ব দিতে হবে। আমি আচরিত ধর্ম পালন করি, আসলে খুব বড় করে ঈদ করি, বড় করে কোরবানি করি, বড় করে মিলাদ করি, কিন্তু আমি নিজে পরিশুদ্ধ কিনা, আমি নিজে পবিত্র কিনা, নিজে পর্দাশীল কিনা, এই জিনিসের প্রতি গুরুত্ব নাই। মানে বিষয়টা কি, আপনি দেখেন মূল জায়গাগুলোতে গুরুত্ব না দিয়ে সে কিন্তু রিচুয়ালিস্ট হয়ে যাচ্ছে, রিলিজিয়াস না। অর্থাৎ অন্যকে টাকা দিয়ে বা অন্যের কাছ থেকে টাকা এনে টাকা ঠিক মতো ফেরত না দেয়া, এটা না করে বরঞ্চ সে কি করছে দেখেন, টাকা এনে তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে, ফেরত দিচ্ছে না, অথচ সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে। মানে এখানে আসলে লাভটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না। ধর্ম তো আসলে আপনার কথায় ও কাজে এক থাকে, এটাই ধর্ম। মানে আপনি মুখে এবং অন্তরে এক, এটাই মূল ধর্ম, এটাই প্রকৃত ধার্মিক মানুষের লক্ষণ প্রথমতই। দুই হলো আপনি যেটা বলেছেন যে অপরাজনীতি, অপসংস্কৃতি বা আমাদের যে পুঁজিবাদী সমাজ বা রাজনীতি, এটি কিন্তু আমাদের আসলে এই তরুণদের হতাশার কারণ কিনা। আমি বলবো একেবারেই এটাকে আমি বলবো যে একদমই সত্য ঘটনা যে এই জিনিসগুলো তাদের হতাশার মূল কারণ। কারণ কি, আপনি দেখেন যে মানে রাজনীতি যদি আনরেস্ট হয়, সেখানে কিন্তু তরুণরা কোনো, তারা খেই হারিয়ে ফেলে, মানে তারা বুঝে না। কারণ কি, বাংলাদেশে মাত্র 11% তরুণ রাজনীতির প্রতি আগ্রহ প্রকাশ করে। 11%, আপনি চিন্তা করেন, যেখানে 80% তরুণ রাজনীতি করার কথা। কারণ কি, একটি দেশকে সর্বোচ্চ পর্যায়ে নিতে হলে তাদের রাজনীতির জ্ঞান থাকতে হবে। আর বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের 90% মানুষের রাজনৈতিক জ্ঞান আছে বলে আমি মনে করি না, সঠিক রাজনৈতিক জ্ঞান। তারা শুধুমাত্রই ওই যে কিছু ব্যাপার আছে না, যে শুনে ধার্মিক, জেনে নয়, এরকম একটি বিষয়। অর্থাৎ একটা স্লোগান দিলেই সে রাজনীতিবিদ, একটা বিষয়ে শুধুমাত্র বক্তব্য দিতে পারলেই সে রাজনীতিবিদ। কিন্তু সে আসলে চার্চিলের জীবনী জানে কিনা, সে আব্রাহাম লিঙ্কনের জীবনী জানে কিনা, সে রাজনীতি কি সেটা জানে কিনা, রাজনৈতিক প্রেক্ষাপট জানে কিনা, এটির গুরুত্ব নেই। বরঞ্চ শুধুমাত্র যে কোনো একটা স্লোগান আপনি জানলেই আপনি রাজনীতিবিদ, এটা হওয়া যাবে না। যে কোনো দলের ক্ষেত্রে, আমরা কোনো দল, গোষ্ঠী বা মতের কথা বলছি না, কিন্তু আপনাকে রাজনীতি করতে হলে রাজনৈতিক পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। এটি আমার হলো প্রধান কথা। তাহলে কিন্তু আমরা যে এই যে ছিটকে পড়ছে তরুণরা রাজনীতি, 11% শুধু তার আগ্রহ প্রকাশ করছে, এটি হতো না। অর্থাৎ অপরাজনীতি, অর্থাৎ
রেস্ট থাকতে হবে, অর্থাৎ আনরেস্ট করা যাবে না রাজনীতিকে। দুই হলো অপসংস্কৃতি, আপনি যেটা বলছেন যে অন্যের সংস্কৃতি দেখে নিজে প্র্যাকটিস করা। কে আসলে মানে এখন আপনি দেখবেন যে বর্তমান প্রেক্ষাপটে মেয়েরা অতিরিক্ত মাদকাসক্ত হয়ে পড়েছে, ধূমপান করছে, যেটা আমাদের আগের সোসাইটিতে আমরা অত বেশি দেখি। কারণ কি আপনি দেখেন, একটা ছেলে যত কিছুই করুক বা যা কিছুই করুক, সে কিন্তু আপনি দেখেন সে যদি একটি সিগারেটও খায়, মানুষ কিন্তু অত খারাপ ভাবে নেয় না। না নেওয়ার কারণটা কি, যে একটি সন্তানের মানে পুরো প্রায় 80% আসে, পুরোটাই আপনি দেখেন যে বাবার স্পার্ম ছাড়া বাকিটা সব কিন্তু মায়ের। এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার মানে কি, তার মাংস, তার রক্ত, তার অনুভূতি, তার সব চিন্তা চেতনা কিন্তু তার মায়ের। সুতরাং মা যদি কোনোভাবে এই যে মাদকাসক্ত হয়, ধূমপান করে, খারাপ কাজের সাথে জড়িত থাকে, কোনো জায়গায় যায়, সেটি কিন্তু বাচ্চার উপর এফেক্ট পড়বে। কিন্তু বাবারটা পড়বে না তা নয়, বাবার তো অবশ্যই হতে হবে, কেন তার মূল স্পার্মটাই কিন্তু চলে যাচ্ছে। সুতরাং দুজনকেই কিন্তু পবিত্র হতে হবে। এই যে অপসংস্কৃতি, যে একাধিক সম্পর্ক রাখা বা কোনো ব্যাপার না, অতিরিক্ত বন্ধু বান্ধবের সাথে ফ্রি মিক্সিং, এগুলো কিন্তু তাদের হতাশার মূল কারণ। কারণ কি, সে কিন্তু তখন নিজের মনটাকে স্থির করতে পারে না। আর মানুষ যখন মনকে স্থির করতে পারে না, সবচেয়ে বেশি সে হতাশাগ্রস্ত হয় এবং সে কিন্তু আত্মহত্যার দিকে এগিয়ে যায়। 3 নম্বরে যেটি আপনি বললেন যে আসলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, এটি আসলে সর্বোচ্চ কারণ এখন। অর্থাৎ পুঁজিবাদ মানুষকে এমন জায়গায় না থাকলে আপনার কোনো মূল্য নেই, এবং আপনার বাচ্চা বিদেশে না পড়লে তার কোনো মূল্য নেই। ম্যাম, আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, প্রিয় দর্শক, মূলত আমরা দীর্ঘক্ষণ আহ, কথা বলছিলাম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রেবেকা সুলতানের সঙ্গে। ডক্টর রেবেকা সুলতানা সুন্দর জ্ঞান গর্ব আলোচনা করছিলেন। আজকের আমাদের যে টপিকস নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো তরুণ প্রজন্মের অস্তিত্ব সংকট এবং ডিপ্রেশন নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন অতিথি তরুণ লেখক মনিরুল ইসলাম, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ডক্টর রেবেকা সুলতানা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় রয়েছেন। প্রিয় দর্শক, একটি কথা বলতে চাই, আমাদের তরুণ প্রজন্ম আগামী ভবিষ্যতের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। তরুণ প্রজন্ম আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে, একটি বিশ্ব গঠনে তরুণ প্রজন্ম অনন্য ভূমিকা পালন করবে। তরুণ প্রজন্মই পারে নিঃসন্দেহে একটি সুন্দর পৃথিবী করতে। আর তরুণ প্রজন্মই আগামী পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলে বসবাসের যোগ্য স্থান হিসেবে গড়ে তুলতে পারে। আমরা ডক্টর রেবেকা সুলতানের কাছ থেকে কথা শুনছিলাম। আমরা আর বেশিক্ষণ না, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করব। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন, এখন একদমই চলে যেতে চাই। মনিরুল, আমি আপনার কাছে খুব অল্প যদি বলেন 1 মিনিটে শেষ করব, তারপরে ম্যামের সাথে কিছু কথা বলে প্রোগ্রামটি শেষ করব। মনিরুল ইসলাম, এ থেকে উত্তরণের কি কি উপায় বলে মনে করেন, একদম সংক্ষেপে? জি মিজানুর রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আমরা উপস্থিত হতে পেরেছি। এই তরুণ প্রজন্মকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে সর্বপ্রথম যে চিন্তাটা করতে হবে, চিন্তার ইতিবাচকতা, অর্থাৎ আমি কি চিন্তা করছি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানে আপনাকে বা যে ব্যক্তি অস্তিত্ব সংকটে আছে এবং ডিপ্রেশনে আছে, পৃথিবীর সবকিছু যদি তাকে দেয়া হয় এবং তার চিন্তা যদি নেতিবাচক হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তি অস্তিত্ব সংকট এবং ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারবে না। তাই আমি বলবো যে আমি কি রকম চিন্তা করছি, আমাকে সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে। ইতিবাচক একটি সমাজ, একটি পরিবার, একটি রাষ্ট্রের সাথে আমাদের সংযুক্ত থাকতে হবে। একটি ইতিবাচক যিনি চিন্তা করেন এরকম একটি মেন্টরকে বেছে নিতে হবে। বেশি বেশি বইয়ের সাথে সম্পৃক্ত থাকতে হবে, নৈতিকতার সাথে যুক্ত হতে হবে এবং নিজের সফট স্কিল ডেভেলপ করতে হবে, সময়ের সঠিক ব্যবহার করতে হবে। বিশেষ করে যার যে সত্তা আছে সেই সেই দিকে ফোকাস রেখে সামনে আগাতে হবে। সর্বপরিসরে একটি কথা আমি বলবো যে সময়ের সঠিক ব্যবহার। আমরা যদি সময়ের সঠিক ব্যবহার করি, প্রত্যেকটি নেতিবাচক দিক থেকে আমরা বের হয়ে আসতে পারবো।
মির্জা হুমায়ুন ভাই, আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুমন মাহমুদ আমাদের সঙ্গে, শ্রদ্ধেয় লেখক কবি সুমন মাহমুদ যুক্ত হয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন শ্রদ্ধেয় রেবেকা ম্যামকে। ধন্যবাদ আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আমাদের আজকের দর্শকরা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম তরুণ প্রজন্মের অস্তিত্ব সংকট ও ডিপ্রেশন নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে গুণীজন ডক্টর রেবেকা সুলতানা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। উনি আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছিলেন। ডক্টর রেবেকা সুলতানা ম্যাম, আপনাকে পেয়ে পাবলিক কনসেপ্ট খুবই খুশি, আনন্দিত এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে গুরুত্বপূর্ণ টপিকসটি, মূলত এ থেকে উত্তরণের উপায় কি এবং সঠিক কি পরিকল্পনা গ্রহণ করা উচিত রাষ্ট্রের এবং আমাদের সমাজের মানুষের, শিক্ষক, সকল সমাজের এবং পরিবারগুলোর কোন কোন জায়গায় নক করলে, কোন কোন জায়গায় আমরা কাজ করলে আজকে এ থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো বলে মনে করেন? জি, ধন্যবাদ হুমায়ুন ভাই। মূলত আসলে এটি তো একটি মারাত্মক রোগ, আসলে এক কথায় এটি মানসিক এবং নৈতিক রোগ। অর্থাৎ অস্তিত্বের সংকটে ভোগা এবং এই যে হতাশার দিকে চলে যাওয়া, এটি কিন্তু একেবারে মনস্তাত্ত্বিক। এবং যখন এটি বেড়ে যায় তখন কিন্তু মানুষ আত্মহত্যার দিকে এগিয়ে যায়, জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায়। সেজন্য আমরা যে জিনিসগুলোকে ফলো করতে পারি বা যে জিনিসগুলোকে অনুসরণ করলে এটি কমে আসতে পারে, এটি সম্পূর্ণ রিমুভ করা সম্ভব নয়, কারণ সোসাইটি সেই জায়গাটিতে নেই। কারণ কি, ওই যে আমি বলছিলাম যে পুঁজিবাদী সমাজ মানুষকে এমন জায়গায় ঘুরে দিয়েছে যে তার করে একটি গাড়ি না হলেই জীবন ঠিক নাই, একজন সুন্দরী না হলেই বোধহয় জীবন শেষ, বা 5টা বাড়ি না হলেই বোধহয় আমার আর স্ট্যাটাস রক্ষা হচ্ছে না, বা আমি ম্যাজিস্ট্রেট না হলেই বোধহয় সমাজ থেকে করছি। কিন্তু সে জানে না যে একজন সৎ মানুষ, তার গাড়ি না থাকুক, বাড়ি না থাকুক, নারী না থাকুক, সে রাজার মতো হাঁটতে পারে। কারণ কি, সে সাথে পথে কিছুতে নেই, কারণ তার কোনো পিছনের ব্যাকগ্রাউন্ড থাকে না, অর্থাৎ তার খারাপ কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, যে কারণে সে নিজেই রাজা। তো সেই জায়গাটিতে যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, তরুণদের মেধার মূল্যায়ন করতে হবে। আমরা কিন্তু তরুণদের মেধার মূল্যায়ন করি, মানে তরুণদেরকে আকৃষ্ট করা। যে আমি যদি মনিরুলকে না বলি যে তোমার মধ্যে অনেক বেশি পটেনশিয়ালিটি আছে, সেটি যেতে পারবে, তাহলে আমিও কিন্তু একটি অন্যায় করলাম। আমি আমার জায়গা থেকে, মানে আমার বলার জায়গা থেকে, এটা আমার নৈতিক দায়িত্ব তাকে বলা, যেহেতু তার মধ্যে পটেনশিয়ালিটি আছে এবং সে আমাকে বিশ্বাস করে। তার মানে কি, মসজিদে ইমামরা যখন খুতবা দেয়, প্রথম কাজই হবে তরুণদের কিভাবে হতাশা থেকে বের করা যায়। এটা কিন্তু ওই যে আপনি বললেন বারবার শিক্ষকের কথা, আর আমি বারবার বলবো এই যে ইমামদের কাজ, রাজনীতিবিদদের কাজ, রাষ্ট্র প্রশাসন যারা চালায় তাদের কাজ, পরে শিক্ষকের কাজ। কারণ শিক্ষকের কাছে আসে অনেক পরে, কেন প্রাইমারিতেই যে তাকে মূল জায়গাটা দেওয়া হবে তা কিন্তু নয়। পরিবার থেকে প্রথম তার শিক্ষাটা নিতে হবে, তারপর আস্তে আস্তে গিয়ে ইউনিভার্সিটিতে আসে। আমরা অনেক পরে কিন্তু তরুণ প্রজন্মকে পাই। সুতরাং এটার আগে যারা দিতে পারে, যে প্রত্যেক সপ্তাহে কিন্তু সে জুমায় যায় বা কোনো একটা জায়গায় সে নামাজ পড়ে, সেখানে যদি ইমাম এই বক্তৃতাটা দেয়, সেটা কিন্তু মাইকে সবাই শুনতে পায়। এখান থেকে কিন্তু একটা সুযোগ আছে, মানে আমাদের নিজেদেরকে করার। তাই আমাদের তরুণদের কিন্তু মেধার মূল্যায়নটা করতে, ওরা কিন্তু অনেক ভালো এবং ওদের অনেক পটেনশিয়ালিটি আছে, সেটা যদি আমরা মূল্যায়ন করি তাহলে কিন্তু আমাদের এই জায়গাটি অনেকটাই কমিয়ে আনা যাবে। এবং 2 নম্বর হলো রাজনৈতিক সুস্থ এবং সুন্দর পরিবেশ আমাদের বজায় রাখতে হবে, তাহলে তরুণ প্রজন্ম সঠিকভাবে বিকাশ লাভ করতে পারবে, যা কিন্তু আমাদেরকে এই যে তাদের অস্তিত্ব সংকট থেকে বের করে নিয়ে আসতে পারে। 3 নম্বর হলো সুশিক্ষা চাই। অর্থাৎ আমাদের সমাজে অনেক শিক্ষা, অনেক শিক্ষা, মানে শিক্ষিত হয়ে বের হলে পরেই আপনার 4 লাখ টাকা বেতন, কিন্তু তার মধ্যে কিন্তু কোনো নৈতিক মানদণ্ড দেওয়া হচ্ছে না। তার মানে সে কিন্তু টাকা ইনকাম করার মেশিন তৈরি হচ্ছে, কিন্তু ভালো মানুষ তৈরি হচ্ছে না। এটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে কি, শিক্ষার সাথে বিষয়টি যখন আমরা যোগ করতে পারবো, সুশিক্ষা, তখনই কিন্তু সেটি এই ডিপ্রেশন থেকে, এই অস্তিত্বের সংকট থেকে বের হতে সাহায্য করবে। তারপর হলো মূল্যবোধের শিক্ষা। অর্থাৎ আসলে আমাদের নৈতিক, আমাদের অর্থনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক মূল্যবোধ কি, এগুলো কিন্তু জানতে হবে। অর্থাৎ আমি কার সাথে কি ধরনের আচরণ করতে পারি, আমার দৃষ্টি কার প্রতি কেমন হতে পারে, এটি যদি একটি বাচ্চা না জানে, সে একবারে অহরহ পাপে জড়িত হবে। আপনি দেখেন যে যদি সে না জানে যে সে তার বোনের দিকে কিভাবে তাকাবে,
একটা দেখবে যে বিসিএস এ অনেক সময় এমন কোনো কোশ্চেন করা হয় যেটি একেবারেই আপনার দ্বৈততার মধ্যে আপনাকে ফেলে দেয়, যে আপনি অ্যান্সার দিলেও বিপদ, না দিলেও বিপদ। এটার কারণটা কি? তার মেধার মূল্যায়ন করা। এখন আপনি আসলে কাকে কিভাবে দেখবেন, এটাও কিন্তু আপনার মেধার একটি, মানে আপনার যে মেধার যে প্রয়োগ, সেটি যে সঠিক প্রয়োগ করতে পারছেন কিনা। কিন্তু আমরা কিন্তু এই জায়গাটিতেই নাই। বলে যে আমি ভালো ব্যবহার করি, আমি ভালো মানুষকে করি, বা মানুষের সাথে ভালোই করি, এটি কিন্তু আপনার সঠিক লক্ষ্য নয়, কিন্তু আপনার ওই জায়গাটিতে কোথাও গ্যাপ আছে কিনা এটি দেখতে হবে। অর্থাৎ আপনি দেখেন আমাদের সমাজে আমরা অনেকেই আছি যারা অনেক হেল্প করি, অনেক কিছু করি, বা অনেক স্টুডেন্টকে করি, আবার দেখা গেছে যে কোনো কোনো টিচারের বিরুদ্ধে আপনার যৌন হয়রানির অভিযোগ আসছে। টিচার কখনো যৌন হয়রানির সাথে জড়িত থাকবে, এটা আনবিলিভেবল। এবং একেবারেই যদি সমাজের নিকৃষ্টতম কোনো কাজ হয় এটি, তা আমাদের সাথে ওই রকম কোনো শব্দ কখনোই যাবে না, যাওয়া উচিত না। যদি যায় তাহলে আমি শিক্ষক নই এবং আমি সঠিক মানুষও নই। এবং এরপরে 5 নম্বরে যে বিষয়টি, নৈতিক এবং ধর্মীয় যে কার্টিসি, এগুলো আমাদের মেনটেন করতে হবে। অর্থাৎ আমি মিথ্যা বলবো না। আপনি দেখেন একটি মিথ্যা বললে কিন্তু দোষ হয়। অর্থাৎ আপনাকে একটার পর একটা বলতে গিয়ে আপনাকে অনেকগুলো মিথ্যা বলতে হয়, এবং মিথ্যা কিন্তু এক ধরনের খোলস সৃষ্টি করে। অর্থাৎ আপনি কিন্তু তখন একটি মিথ্যা আভাসে লুকায়িত থাকেন, আপনার সঠিক চেহারাটি কিন্তু মানুষ বুঝতে পারে না। সঠিক চেহারা যখন আপনাকে বুঝতে পারে না, তখন কিন্তু আপনি মানুষের কাছে অত বিশ্বস্ত হতে পারবেন না। অর্থাৎ ট্রান্সপারেন্সির জায়গায় কিন্তু আপনি একেবারে জিরো। অর্থাৎ আপনি হয়তো অনেকের কাছে অনেক ভালো, সবকিছুই ভালো, কিন্তু আপনাকে মানুষ বিশ্বাস করছে না। আপনি কথা বললে জিজ্ঞেস করে আসলে বিষয়টা কি সত্যি, কিন্তু কাউকে তো কথা বলার পর তার জিজ্ঞেস করার কথা না বিষয়টা সত্যি কিনা। তার মানে কি আপনাকে ডাউট করছে। আর মানুষকে যখন ডাউট করবে তার মানে আপনার মধ্যে সামথিং রং। সুতরাং আমাকে এমন ভাবে জীবনযাপন করতে হবে মানুষ জিজ্ঞেস করবে না যে বিষয়টা সত্যি কিনা, আপনি এই বিষয়টা এভাবে দেখছেন, এভাবে বলছেন, এটা কি সঠিক কিনা। অর্থাৎ আপনি বলা মানে ওটা 100% ঠিক, যেটা ঠিক আছে। তার সাথে সাথে 6 নম্বরে কাজটি করতে হবে, তরুণ প্রজন্মকে কিন্তু বেশি সুযোগ সুবিধা দিতে হবে। মানে আমরা তরুণ প্রজন্মকে একদমই সুযোগ সুবিধা দিতে চাই না, মনে করি যে তারা তাদের মধ্যে আসবে এবং তারা যেন কোনোভাবেই নিজের দক্ষতাকে শুধু বিকাশ করে। কিন্তু আমরা যদি তাদের একটু সুযোগ করে দেই, যেমন দেখা গেছে যে আমি হয়তো পাবলিক ইউনিভার্সিটি টিচার, কিন্তু যারা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ছে বা মাদ্রাসায় পড়ছে বা অন্য কোনো লনে আছে, তারা যদি একটু আমার কাছে এসে মোটিভেটেড হয়, বা তারা যদি আমাকে একটা দিন চায় যে ম্যাডাম আমাদের এই নৈতিকতা সম্পর্কে বলুন, মূল্যবোধ সম্পর্কে বলুন, আমার উচিত যে কোনো একদিন ছুটির দিন হলো তাদেরকে সময়টি দেওয়া। কারণ এটি আমি নৈতিকভাবে তাদের কাছে মানে বাধ্য বলতে, আসলে আমাকে এই লাইনেরই স্পেশাল করা হয়েছে। তার মানে আমি যখন এই কাজটি থেকে বিরত থাকবো বা তাদেরকে বলবো যে না তুমি আমার ছাত্র নয়, এটা না। কোন শিক্ষক কোন স্পেশাল কোন জায়গায় বদ্ধ না। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির আমি টিচার, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ফার্স্ট প্রায়োরিটি আমার, প্রথম। মানে তারা আসার পর আমি অন্য কোনো কাজ করব না, কিন্তু আমার ছুটির দিনগুলোতে আমি যে কাউকেই সময় দিতে পারি, সেই জায়গা থেকেও যেন আমি তাদেরকে এই নার্সিংটা করি সেটা বুঝতে হবে। এরকম প্রত্যেকটা সেক্টর আপনি দেখেন, আমি ঢাকা মেডিকেলের ডাক্তার দেখে আমি বরিশাল মেডিকেলে কোনো রুগী দেখবো না, বা আমি এখন ডিউটিতে নাই এখন আমি রুগীর কোনো সাজেশন দিতে পারবো না, এটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ আমাদের এই জায়গাটি, দায়িত্ববোধের জায়গাটি খুব ক্লিয়ার হতে হবে। পরে যে বিষয়টা আমি বলবো যে দক্ষ জনশক্তি হিসেবে মূলত তরুণদের গড়ে তোলা। অর্থাৎ আমরা কিন্তু তরুণদেরকে একটি তাত্ত্বিক শিক্ষা দিয়ে ছেড়ে দিচ্ছি, সাথে সাথে তার কিন্তু যে যে ধরনের দক্ষতা তৈরি করা দরকার, যেমন কম্পিউটার, ল্যাঙ্গুয়েজ, তার স্পিচ, এগুলো কিন্তু এগুলো শিখে ছোটখাটো কাজ করে তার জীবন চালাতে পারবে, সাথে সাথে যে নিজেকে বড় জায়গায় নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা চালিয়ে যেতে পারবে। পরের যে বিষয়টি বলবো যে যোগ্যতা অনুসারে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। যেমন দেখা গেছে যে আমরা অনেকে যোগ্য, কিন্তু দেখেন সোসাইটিতে এমন একটি সমাজ বিরাজ করছে যে যোগ্যতা থাকার পরেও সে ভালো চাকরি পাচ্ছে না বা ভালো একটি জায়গায় দাঁড়াতে পারছে না, তখন কিন্তু সে হতাশ হয়ে পড়ে এবং সোসাইটি কিন্তু তার কাছ থেকে যে ভালো যে সার্ভিসটা সেটি পাচ্ছে না। এই ভালো সার্ভিসটা যখন পাবে তখন দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, সর্বোপরি দেশ এগিয়ে যাবে। পরের যে বলবো যে দেশের বাইরে যাওয়ার যে টেন্ডেন্সি বাচ্চাদের, অর্থাৎ দেশের মানে পলিটিক্যাল আনরেস্ট বলেন আর বিভিন্ন ধরনের ইনসিকিউরিটি বলেন, এই জায়গা থেকে তারা মোটামুটি চলে যেতে চায় সুযোগ পেলে, মানে ইন্টারের পরে বা অনার্সের পরে বা মাস্টার্সের পরে,
এই জায়গাটি কিন্তু আমাদের আটকাতে হবে যে কোনো ভাবেই, না হলে আমাদের যে মেধা পাচার হয়ে যাচ্ছে এটি কিন্তু দেশকে একটি খাদে ফেলে দিবে। সর্বোপরি যে বিষয়টির আমি গুরুত্ব দিব অ্যাট লাস্ট, সেটি হলো প্রত্যেকটি তরুণকে আত্মবিশ্বাসী করে তোলা, অর্থাৎ তার সেলফ কনফিডেন্স গ্রো করা, যে তুমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করছো মানেই তুমি শ্রেষ্ঠ, এবং তোমাকে যে কোনো কাজের মধ্য দিয়েই তোমাকে পরিপূর্ণতা অর্জন করতে হবে। এই আত্মবিশ্বাসটি যদি আমরা তাদের মধ্যে তৈরি করতে পারি, আমাকে আর তাকে কিছুই দিতে হবে না, অর্থাৎ আমাকে টাকা দিতে হবে না, ক্ষমতা দিতে হবে না, কিছু দিতে হবে না, সে নিজে নিজেই অনেক কিছু করে ফেলতে পারবে। তার মানে কি, আমাদের তরুণদের স্বপ্ন দেখাতে হবে, কারণ কি স্বপ্নহীন তরুণ সবসময় বিপথে যায় এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ে, এটি তার জীবনের ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ায়। সমাজ। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম, সত্যি খুবই ভালো লাগছিল আলোচনা শুনতে। তবে আমরা দীর্ঘক্ষণ 1 ঘন্টা 25 মিনিট 35 সেকেন্ড অলরেডি আলোচনা করেছি, শুনে ফেলেছি। আপনার তাত্ত্বিকগত সহজ সরল উপায়ে সুন্দরভাবে উপস্থাপনা করা এবং সমসাময়িক বিষয়গুলো তুলে ধরা খুবই ভালো লাগছিল। আরো শুনতে পারলে ভালো লাগতো, কিন্তু রাত গভীর হচ্ছে। আমি 2টি কমেন্ট পড়ে শেষ করতে চাই প্রোগ্রামটি। এমদাদুল হক বলেছেন, ইসলাম ধর্ম বলে একজন প্রকৃতি মুসলমান হতাশ হতে পারে না। এ সংক্রান্ত একটি আয়াত রয়েছে, যে তোমরা নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। এটি নিঃসন্দেহে এখন যে তরুণ প্রজন্ম অস্তিত্ব সংকট মূলতই হতাশা এবং নিরাশা হওয়ার জন্য। আমাকে মনে করতে হবে আমার রাজ্যে আমি মহারাজা, আমি অবশ্যই পারবো, আমি করতে পারবো। আমি যে সেক্টরে কাজ করি সেই সেক্টরে আমি ভালো করব। সেটি আমাকে অ্যাডমিনিস্ট্রেশন যেতে হবে, সচিব হতে হবে, ইউএনওডিসি হতে হবে তা নয়। তবে আমি যেখানে, আমার কথা হলো, আমি যদি আল্লাহ না করুক আমি যদি মুচি হই, অনেকে তো আছে কাজ করতে, আমি আমার বাজারের সেরা মুচি হব। আমি যদি দর্জি হই, আমার বাজারের সেরা দর্জি হব। আবার আমি সেরা দর্জি বা সেরা মুচি হতে পারলাম না, সেরা শিক্ষক হতে পারলাম না, সেরা সাংবাদিক হতে পারলাম না, সেরা অথার হতে পারলাম না, সেরা লেখক হতে পারলাম না, কবি সাহিত্যিক হতে পারলাম না, তাই বলে আমি অস্তিত্ব সংকটে ভুগবো, আমাকে আত্মহত্যা প্রবণতা দিকে ঝুঁকে পড়তে হবে, আমাকে নিজেকে বিলীন করতে হবে তা নয়। আমাকে হতাশা নিরাশ না হয়ে শেষ পর্যন্ত আমাকে চলতে হবে। যেমন আমি আজকে একটি ডকুমেন্টারি দেখতেছিলাম, যে যখন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে ভিতর ফেলে দেওয়া হয়, মাছ খেয়ে ফেলে, তখন উনি কখনোই জানতো না যে ওই মাছটা থেকে সে বের হয়ে আসতে পারবে, মাছটা কখনো তুলে আনবে, সে সেখান থেকে বের হবে। অর্থাৎ তবুও কিন্তু সে তার যিনি সৃষ্টিকর্তা তাকে স্মরণ করছিলেন, যে আমি এখান থেকে মুক্তি পাবো। অর্থাৎ একটা বিশ্বাস ছিল। তো আমরা প্রজন্ম যে কাজেই হতাশ হই না কেন, আমার বিলিভ থাকতে হবে আমি আমার জায়গায় ভালো করবই। টুডে অর্থমূলক হতাশার কোনো ব্যাপার নেই। শেষ পর্যন্ত যে শেখ আব্দুল সাত্তার যিনি কমেন্ট করেছেন, সুন্দর আলোচনার জন্য উভয়কে অভিনন্দন এবং শুভেচ্ছা। আগামীতে আরো ভালো অনুষ্ঠান আশা করছি। শেখ আব্দুল সাত্তার, আপনি হয়তো জানেন কিনা জানি না, আমি পাবলিক কনসেপ্টের এই সামাজিক যোগাযোগ মাধ্যম 3 বছর পূর্বে মূলতই একটি টকশো, অনলাইন টকশো প্ল্যাটফর্ম হিসেবে শুরু করেছিলাম আমার পদযাত্রা। কিন্তু বিভিন্ন কারণে সামাজিক, রাজনৈতিক, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, কিন্তু পরিবেশের কারণে সেটি হয়ে ওঠেনি। বিভিন্ন কারণে সেটি আপনারা হয়তো বলা যাবে না, কিন্তু বুঝতে হবে। দ্বিতীয়ত হলো যে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভ্যারিয়েশন এনে বিভিন্ন ধরনের জার্নালিজম করে থাকি। তবে এটি এই প্ল্যাটফর্মটি মূলত টকশোর জন্যই করা। চেষ্টা করব প্রতি সপ্তাহে একটি করে আলোচনা কন্টিনিউ করার জন্য, রাজনৈতিক না হলেও সামাজিক বিষয়গুলো নিয়ে, যেটি কোনো সমস্যা তৈরি হবে না আশা করছি। আর যদি আমাদের পাশে রেবেকা সুলতানা ম্যামদের মতো শ্রদ্ধেয় গুণী ব্যক্তি এরা থাকে, তাহলে তো আমরা সঙ্গে কৃতজ্ঞ থাকবো এবং খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ, আমরা কথা বলছিলাম তরুণ প্রজন্মদের অস্তিত্ব সংকট এবং ডিপ্রেশন নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর রেবেকা সুলতানা ম্যাম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, ছিলেন তরুণ প্রজন্মের লেখক, তরুণ সাহিত্যিক মনোজ ইসলাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ডক্টর রেবেকা সুলতানা ম্যামকে পাবলিক কৃতজ্ঞতা প্রকাশ করতে আপনাকে ধন্যবাদ এবং ভালোবাসা ও শুভকামনা রইল ম্যাম। ধন্যবাদ সবাইকে জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, শুভকামনা রইল। আগামীতে কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। আপনাদের সঙ্গে আমি মির্জা হুমায়ুন।
সবাইকে পাবলিক কনসেপ্টে সঙ্গে থেকে পরামর্শ দিয়ে ভুলগুলো শুধরিয়ে আগামী পথ চলা এবং তরুণ প্রজন্মরা আগামী বিশ্বায়নের দিকে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী এই বাংলাদেশ গড়বে, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বে, এমন আশা করি তরুণ প্রজন্মের জয় হোক, এই আশা করি। শেষ করছি, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। ঈদ মোবারক। ধন্যবাদ সবাই, আর জন্য শুভরাত্রি। Thank you.